আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে লেকচারে আমরা আলোচনা করব স্থির তড়িৎ কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ। তো এখানে আমরা মূলত স্থির তড়িৎ থেকে যে টাইপের প্রশ্নগুলো আসছে তোমরা বুঝতে পারবা আসলে কোন টাইপের প্রশ্নগুলো বেশি বেশি আসে, সেগুলো ডিসকাশন করব এবং এটার কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এটার টোটাল প্রশ্নগুলো দেখার পরে দেখলাম তোমার এখানে বিভব পার্থক্য এবং হচ্ছে তড়িৎ চালক বল, এছাড়াও সমতার জন্য ধারকের এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে, এর বাইরে বেশি প্রশ্ন আসে না। দেখো প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, তো এখানে বলছে কি 1 × 10⁻³ কেজি ভরের একটি শোলা বল, একটা বল আছে শোলা বল। তো তোমরা সবাই জানো শোলা বলকে কী করা যায়, আমরা যদি কোনো কিছু চুলের সাথেও ঘষাঘষি করি, সংঘর্ষ করি, তাহলে কেউর ভিতরে কিন্তু আধান তৈরি হয়, তাই না? তো এই শোলা বল 2 × 10⁻³ চার্জে চার্জিত, তো চার্জ পজিটিভ চার্জে চার্জিত আছে। বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় স্থির রাখতে কত নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন? কত নিউটন পার কুলম্ব। দেখো ঝুলন্ত অবস্থায় মানে কি? ঝুলন্ত অবস্থা মানে সেটা হচ্ছে ভাসমান অবস্থায়, তাই না? কোনো কিছু ঝুলন্ত অবস্থায় মানে কি? দেখো কোনো কিছুকে তুমি কোনো একটা বস্তু, এই যে কোনো একটা বস্তু, ঠিক আছে, তো যে কোনো এর বস্তু হচ্ছে মনে করলাম কেজি, ঠিক আছে। তো আমরা জানি কি যে এর যে ওজন, এই ওজন পরিমাণ নিচে কি টানে থাকে, তাই না? ওজন পরিমাণ নিচে সে টানে থাকে। তো তুমি যদি নিচে থেকে ঠিক এই mg পরিমাণ বল দাও, নিচে থেকে যদি এই mg পরিমাণ বল দাও, তাহলে কিন্তু এটা ভাসমান থাকবে। তাহলে এটা কি থাকবে? ভাসমান। কারণ তুমি যে পরিমাণ বলে নিচে পড়তেছো ঠিক সেই পরিমাণ বল থেকে তুমি বিপরীত দিকে দেওয়া যায়, তাহলে এটা কি ব্যালেন্স হয়ে থাকবে না? ব্যালেন্স হয়ে থাকবে, ঠিক আছে। আবার তড়িৎ ক্ষেত্র যখন দিবা তখন কি হচ্ছে, যদি সমপরিমাণ বল তুমি এখানে mg পরিমাণ বল আর নিচে যদি সমপরিমাণ তড়িৎ ক্ষেত্র থাকে, তাহলে এটা কি থাকবে? ভাসমান অবস্থায় থাকবে। যদি ই এর মানটা কমে যায় mg থেকে, তাহলে কি এটা ভাসমান থাকবে না, নিচে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে কি বলবো যে এর ওজনের সমান যদি তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে কি হবে? এটা ভাসমান থাকবে। তাহলে আমরা যেহেতু তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন বলছে, তাই না, তো এখানে তড়িৎ ক্ষেত্র বলতে তড়িৎ বল হবে। এখানে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র দরুন, এই তড়িৎ ক্ষেত্রের দরুন যে বলটা আছে, কারণ আমরা এখানে কি বল দেখবো, আমরা কি লিখবো? এটা কিন্তু তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের জন্য, এই তড়িৎ ক্ষেত্রের জন্য বল, এই তড়িৎ ক্ষেত্রের জন্য বল, ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্রের জন্য বল। তো আমরা ই সমান কি জানি? ই সমান জানি হচ্ছে তোমার হচ্ছে F/Q, ঠিক আছে, একক আধানের জন্য যতটুকু বল আছে। অর্থাৎ F সমান কি হবে? F সমান হবে হচ্ছে তোমার QE, ঠিক আছে। তো এই তড়িৎ ক্ষেত্রের জন্য কতটুকু বল লাগবে? এই mg পরিমাণ বল লাগবে। তার মানে F সমান QE, এই F সমান আবার কি mg লেখা যায়, ঠিক আছে। এই Fটা কি? এই Fটা হচ্ছে mg এর সমান বল দিতে হবে। তাহলে mg সমান কি হবে? আমাদের QE। এবার ভ্যালুগুলো বসায় দাও। দেখো m এর মানও জানা আছে, আমাদের q এর মান জানা আছে, ঠিক আছে। এখান থেকে তোমাকে ই এর মানটা বের করতে হবে, ঠিক আছে। কারণ তুমি যদি বলটা যদি না দেখাও, তাহলে তো ডিরেক্ট বলতে পারো এই বল সমান আমাদের mg দেখাইতে হবে, ঠিক আছে। এবার ই সমান আমরা বের করতে পারবো। ই সমান দেখো, ই সমান লেখা যায় হচ্ছে mg/q। mg/q। তো ভ্যালুগুলো বসায় দাও। আমরা দেখলাম 1 × 10⁻³ গুণন হচ্ছে 9.8 ডিভাইড বাই কিউ এর মান ছিল হচ্ছে 2 × 10⁻⁴। তো আমরা যদি পাওয়ারে হিসাব করি, তাহলে উপরে 2, তার মানে এখানে 0.5, 9.8 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে এখানে চলে আসে 4.9, এই 2 দিয়ে এটা কাটলে থাকে তোমার 4.9, ঠিক আছে। এবার পাওয়ার হিসাব দেখো, ইনভার্স 4 আছে না, উপরে চলে গেলে +4 হয়ে যাবে, আর -3 +4 মানে কত? 1, তার মানে এখানে 10, তার মানে এখানে কত পাইলা? এই যে 49 নিউটন পার কুলম্ব, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝতে পারলা? তাহলে যখনই তোমাকে বলবে যে ভাসমান অবস্থায় থাকবে, তার মানে কি বলটা কি হবে? বলটা হবে mg এর সমান। আর এই তড়িৎ ক্ষেত্রের জন্য বল সূত্র কি? QE। তাহলে QE সমান কি হবে? mg, ঠিক আছে। তো তড়িৎ ক্ষেত্রে ভাসমান বললে QE সমান mg, এই সূত্র অ্যাপ্লাই করবা। এরপরে দেখো পরের প্রশ্নটা আমাদের বলছে PQRS আয়তক্ষেত্র, ঠিক আছে। PQRS আয়তক্ষেত্র, যেখানে PQ এর মানটা এখানে মূলত তোমার 3টা শীর্ষে আধান দেওয়া আছে, ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তো আমাদের মেইনলি যে এস পয়েন্ট আছে না, এই এস পয়েন্টে বাদ বাকি যে আধানগুলো দেওয়া আছে এদের জন্য বিদ্যুৎ বিভব ভোল্ট কত হবে? তো আমরা বিভবের সূত্র কি জানি? V সমান হচ্ছে Q/4πε0 × R, ঠিক আছে না? এটা হচ্ছে সূত্র। তো যখন তোমার একাধিক কম্বিনেশন থাকবে, তখন আমরা ভি টোটাল এটা সমান লিখতে পারি হচ্ছে 1/4πε0 × Q1/R1 + Q2/R2 +
Q3 ডিভাইড বাই R3, এবার ডট ডট চলে থাকবে, ঠিক আছে, যদি একাধিক কম্বিনেশন থাকে। তো এখানে দেখো বলছে আমাদের এস পয়েন্টে এখানে পি বিন্দুতে একটা চার্জ আছে +4, কিউ বিন্দুতে চার্জ আছে -5 এবং আর বিন্দুতে আছে +3। তো এখান থেকে সবগুলো কিন্তু দূরত্ব দেওয়া আছে, দেখো আর থেকে এস এর দূরত্ব, ঠিক আছে, যেই বিন্দুতে বলবে এবং যেই আধান বলবে ওই আধান এবং ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকতে হবে। দেখো এস থেকে আর এর দূরত্ব 3 দেওয়া আছে, তারপর হচ্ছে পি থেকে এস এর দূরত্ব দেওয়া আছে 4, তার মানে 4 কুলম্ব এবং হচ্ছে এস এর মধ্যে দূরত্ব হচ্ছে 4, এখানে -5 কুলম্ব, এটার দূরত্ব হচ্ছে কত 5। তাহলে এই ভ্যালুগুলো বসায় দাও। তাহলে আমরা কি দিলাম, একাধিক কম্বিনেশন হলে 1/4πε আগে নিয়ে আসবো, তারপর Q1/R1, তাহলে এখানে Q1/R1, Q1 কত আমরা ধরলাম এই যে +4, তাহলে +4, R1 কত, দূরত্ব কত দেখো 4 না, তাহলে নিচে 4/4, এই যে এখানে দেখো তাহলে এখানে কত আসছে, এটা হচ্ছে আমাদের Q1 আর এটা কি, এটা হচ্ছে R1 চলে আসছে। আবার এটা কি Q2, দেখো তো Q2 এর মান কত, মাইনাস আছে না, এজন্য কি মাইনাস, আর এটা কত R2, এটা আমাদের কি Q3 দেওয়া আছে এবং এটা দেখো R3 দেওয়া আছে, ঠিক আছে। তো এটা কম্বিনেশন করলে আমরা কিন্তু এখানে দেখো 1, এখানে 1, এখানে 1, তাহলে এই পার্ট কাটা যাবে, থাকবে শুধুমাত্র একটা 1, তার মানে আলটিমেটলি 1/4πε0, যার মান কত 9 × 10⁹, ঠিক আছে। তো তোমরা সবাই জানো 1/4πε0 এর মান কত 9 × 10⁹। তো এটা যেহেতু ভিভো সাইজ আর এটা কি ভোল্ট হবে, পজিটিভ কেন, দেখো এটা কাটা গেল, থাকলো তো এটা তো পজিটিভ না, তো এটার জন্য পজিটিভ। এভাবে কিন্তু সূত্রগুলো জানলে মোটামুটি করা যাবে। এরপরে দেখো আমাদের এই যে এই সূত্র থেকে কিন্তু অনেকটা প্রশ্ন আসে, এ ও বি সমান্তরাল পার্থক্য, সমান্তরাল পার্থক্যের সূত্র তোমাকে জানতে হবে, সি ইকুয়াল ইপসাইলন নট এ ডিভাইড বাই ডি। এখান থেকে সূত্র আসে সি সমানুপাতিক এ, মধ্যবর্তী ক্ষেত্রফল যত বেশি হবে ধারকের মান তত বাড়বে, আবার সি সমানুপাতিক 1/d, ঠিক আছে। পুরুত্বের এই দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল যত বাড়বে, দেখো এটা এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল যত বাড়বে তত কি আমাদের ধারক বাড়বে। এবার দুইটা পাত থাকে, তো দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব ডি, এই ডি যত কমবে তত ধারকের মান বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই সূত্র কিন্তু আসে, এখান থেকে সূত্র আসে, ঠিক আছে, C1/C2 ইকুয়াল কি D1/D2 ডিভাইড বাই D1। এই সম্পর্ক থেকে প্রশ্ন আসে, বলবে যে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে দিলাম, তাহলে সি এর মান কেমন হবে, দেখো ব্যস্তানুপাতিক না, তাহলে দ্বিগুণ করলে সি কত হবে, অর্ধেক। আবার সি যদি তুমি অর্ধেক করতে চাও তাহলে ডি কত হবে, দ্বিগুণ। ব্যস্তানুপাতিক ধর্ম, একটা দ্বিগুণ করলে একটা হবে হাফ, এরকম। এই সম্পর্ক থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমাদের প্রশ্নকে সমান্তরাল পাত ধারক এ আর বি দুইটা, ঠিক আছে, উভয় ধারকে প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, আচ্ছা, পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ডি দেওয়া আছে, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে ডি, এবং ধারক দুটিকে শ্রেণী সমবায়, দুইটা ধারক কিন্তু, একটা এ ধারক একটা কিন্তু বি ধারক, ঠিক আছে, শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য ধারক কত মাইক্রোফ্যারাড পাওয়া যাবে। দেখো এখানে কিন্তু আমাদের ডিরেক্ট সি সমান দেওয়া নাই, সি সমান দেওয়া আছে, সি সমান কিন্তু দেওয়া নাই, বাট আমাদের সি বের করার কন্ডিশনগুলো দেওয়া আছে, ই দেওয়া আছে, ডি দেওয়া আছে। তো আমরা জানি কি সি ইকুয়াল টু ইপসাইলন নট ডিভাইড বাই ডি। তো ইপসাইলনের মান আমরা জানতে হবে 8.8 × 10⁻12, ঠিক আছে। তো এইভাবে দুইটা ধারক কিন্তু সমান, দুইটা ধারকই কিন্তু সমান, দেখো এ ও বি দুইটার পাত ধারক, প্রত্যেকটারই ক্ষেত্রফল এবং মধ্য দূরত্ব সেম, তার মানে কি সি এর মানও সেম আসবে, তাহলে সি এর মান একটা বের করলে হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলো বের করলাম, দেখো এখানে 0.5 না আছে না, এখানে পয়েন্ট, তাহলে 1 2 3, এখানে আমরা 3 ঘর পর নিলাম, তাহলে উপরে 3, তাহলে এখানে 9 হয়ে যাবে, ঠিক আছে, 3 কাটা যাবে, তাহলে 8 পয়েন্ট, আচ্ছা ঠিক আছে। তাহলে 1 ঘর 2 ঘর পর দশমিক, তাহলে এই একটা 2 কমে যাবে, তাহলে তোমার এটা 1.5 1 পয়েন্ট কাটা যাবে, দেখো 1.5 ডিভাইড বাই 1.5 × 10⁻², ঠিক আছে। তবে 10⁻² উপরে চলে যাবে, 1 পয়েন্ট কাটা গেল, তাহলে 2 মানে কি +2 হয়ে যাবে, তাহলে এটার সাথে যোগ করলে কত 10 হয়ে গেল না, তাহলে 8.8, এটা হবে আমাদের সি এর মান। এবার আমাদের বলছে কি সমান্তরাল, তো ধারকের ক্ষেত্রে সমান্তরাল বললে কি হবে, সি ইকুইভ্যালেন্ট হবে 1/c + 1/c ইনভার্স 1, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি কি পাবো, c/2 কিন্তু চলে আসে, এটা কিন্তু c/2 চলে আসে। সমান ধারকত্ব হলে n সংখ্যক সমান ধারকত্বের জন্য তোমার হচ্ছে সিরিজে cs ইকুয়াল টু হবে c/n, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত থাকে, 4.4 × 10⁻²। দেখো এটাকে 2 দিয়ে ভাগ করলে কত, 4.4 থাকে না, ব্যাস এটাই উত্তর। মাইক্রোফ্যারাডে কনভার্ট করতে বলছে, এটা কিন্তু ডিরেক্ট ফ্যারাডে আসছে, ঠিক আছে। মাইক্রো মানে কি, দেখো 1 মাইক্রো, এটা মানে হচ্ছে 10⁻6, ঠিক আছে, 10⁻6 এ কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে তুমি 10⁻6 বার করে নাও, তাহলে 4.4 ইন্টু, দেখো তো এখানে 4 × 10⁻6 না, এরকম আসে না, তাহলে এটা সমান মাইক্রো লিখতে পারি, আর এটা সমান কি, এটা অ্যান্সার। তাহলে 4 × 4 × 10⁻4 মাইক্রোফ্যারাড। তো এককগুলোও কিন্তু জানতে হবে, ঠিক আছে। এবার দেখো আয়ত বস্তুর কোথায় সবচেয়ে বেশি আধান থাকে, তো এটা আমরা সবাই জানি, আয়ত বস্তুর যে উত্তল অঞ্চল, এই যে উত্তল, এই যে এখানে কিন্তু সবচেয়ে বেশি, এখানে সবচেয়ে বেশি উত্তল অংশে, ঠিক আছে, উত্তল অংশে সবচেয়ে বেশি থাকে। দেখো বায়ুতে 1 কুলম্বের দুটি আধান পরস্পর থেকে 1 কুলম্বের আধান, ঠিক আছে, তাহলে এটার মান কত 1 কুলম্ব, দূরত্ব কত 1 কিলোমিটার, মানে কত বলতো 1000 মিটার না, 1000 মিটার, ঠিক আছে। ব্যবধান মধ্যকার বল কত, তাহলে বলের সূত্র কি জানি, F × 9 × 10⁻9,
Q1 ইন্টু Q2, যেহেতু দুইটি আধান দেওয়া আছে তাহলে Q1 ইন্টু Q2 মানে কি 1 ইন্টু 1 ডিভাইড বাই ডি স্কোয়ার, মধ্যবিন্দু দূরত্বের উপর স্কোয়ার। তার মানে দেখো তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 গুণন 1 ডিভাইড বাই এখানে কি 3, তাহলে 3 উপর স্কোয়ার মানে কত 3 দুগুণে 6। দেখো এটা উপরে গেলে কাটা যাবে না, তাহলে এখান থেকে কি আলটিমেটলি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3 থাকবে, তাহলে এটা মানে কিলো না, তাহলে 9 কিলো নিউটন। ঠিক আছে, তো সি নাম্বার উত্তরটা তো ইজিলি সুন্দর মতো মান বসাইতে পারবা। দেখো 10 টু দি পাওয়ার 10 নিউটন কুলম্ব মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত ইলেকট্রনের ত্বরণ কত। দেখো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমাদের ত্বরণ বের করতে বলছে না, তাহলে এটা কি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত ইলেকট্রনের ত্বরণ, এটা কিন্তু উপর থেকে নিচে পড়তেছে না, এরকম না, তাহলে এটা আমরা ত্বরণটা জি ধরতাম, বাট এখানে ডিরেক্ট ত্বরণ বের করতে বলছে। তাহলে আমরা জানি কি এফ সমান কত, বলো তো এফ সমান এম এ না, এফ সমান এম এ। যখনই এই টাইপের প্রশ্ন দিবে তখন এই এফ সমান কি তড়িৎ ক্ষেত্র কথা বলা আছে না, তাহলে এফ সমান কি আমরা কিউই বসাবো, কিউই সমান এম এ, কিউই সমান এম এ, তাহলে কি আমরা এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, ওটাই আমরা করি, ওটাই আমরা করব। দেখো আমরা কি বললাম, আমরা জানি কি এফ সমান হচ্ছে যেহেতু তড়িৎ ক্ষেত্রে ত্বরণ বের করতে বলছে, তাহলে ত্বরণ এম এ হলে কি হবে, এফ সমান আমরা জানি কি এম এ। এবার এ বলের যোগান দিবে কে, এ বলের যোগান দিবে যে দেখো নিউটন দেওয়া আছে এখানে, তার মানে একটা আমাদের কি কুলম্ব মানের সুষম তড়িৎ ক্ষেত্র ই দেওয়া আছে, এই তড়িৎ ক্ষেত্রটা কি করবে, যোগান দিবে কার, ইলেকট্রন। ইলেকট্রনের চার্জের মান তো আমরা সবাই জানি কত, 9 ইন্টু 9 মাইনাস 1.6 ইন্টু 10 মাইনাস 19 কুলম্ব, তাই না। তো এখান থেকে আলটিমেটলি বের হবে মানটা এফ এর মান। তাহলে এফ এর মানটা আমরা কি লিখবো, ত্বরণ বের করতে হবে তোমাকে, তাহলে এ সমান কত কিউই ডিভাইড বাই হচ্ছে ভ্যালুগুলো বসায় দাও, এখানে তোমার দেওয়া আছে 10 টু দি পাওয়ার 10 গুণন এখানে 1.6, এখানে মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে তোমাকে পাওয়ারের হিসাবগুলো করে নিতে হবে। ঠিক আছে, পাওয়ারের হিসাবগুলো করে নিতে হবে, তাহলে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। দেখো এখানে আছে 10 ইনভার্স 31, এখানে আছে 19, তাহলে 19 আর এটা যোগ করলে 9 হয়ে যাচ্ছে, উপরে 31 চলে গেলে কত থাকে, তাহলে আমাদের 1.6 ডিভাইড বাই 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার এরকম একটা ঘটনা ঘটবে -9 প্লাস 31। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা একটু হিসাবপাতি করি। দেখো আমরা তো 1.6কে আসলে হিসাব করতে পারছি না, আমরা কি 16 হলে হিসাব করতে পারতাম, তাই না। তো আমরা 9 দুগুণে 18, তোমার কয়বার যাচ্ছে তাহলে 9 দুগুণে 18, তাহলে দুইবার আছে না, দুইবার থেকে একটু কম, 2 এর থেকে একটু কম, 2 এর থেকে একটু কম, তাই না। 2 এর থেকে একটু কম মান কই আছে, দেখো তো 1.7, তাহলে এখানে 16 নিচ্ছে, তার মানে এখানে কত হচ্ছে দেখো তো, এখানে তোমার হচ্ছে 22, তাহলে আমরা 21 লিখতে পারি। ঠিক আছে, যেহেতু 22 হচ্ছিল, দেখো এখানে তোমার হয়ে যাচ্ছিল কত 22, এখানে যদি আমরা একটু ক্লিয়ার করি তোমাদের, দেখো এখানে আমাদের হিসাব করলে তোমার মান আসছে কত, এখানে মান আসছে তোমার 10 টু দি পাওয়ার 22। ঠিক আছে, বাট আমরা কি এখানে 16 নিচ্ছি, এখানে কি নিলাম 16 নিলাম, তো 16 নিলে পাওয়ার কি এক কমে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে 21 হয়ে যাবে, ডিভাইড বাই 9.11। তো 9 দিয়ে এটা কাটলে কত থাকে, 2 এর থেকে একটু কম, তাহলে 2 এর থেকে একটু কম অপশন কত 1.67 আছে, 1.76 আছে, তো এটাই কিন্তু উত্তর। পাওয়ারের হিসাবও দেখো সেম আছে 10 টু দি পাওয়ার 21, তো এটাই কিন্তু অ্যান্সার। তো এইভাবে কিন্তু অনেক মান ধরে আমরা অ্যান্সারগুলো বের করতে পারি, পাওয়ারের হিসাবগুলো পাওয়ার মিলাবা। ঠিক আছে, পাওয়ার মিলবে যের সাথে সেটাই কিন্তু আলটিমেটলি অ্যান্সার হয়ে যায়, আর কাছাকাছি মান ধরে করতে হবে। দেখো একটি গোলকের কেন্দ্রে বিভবের মান কত, তো একটা যে কোনো একটা গোলক, এই গোলকের কেন্দ্রে বিভবের মান হচ্ছে পৃষ্ঠে যে বিভব না, এই পৃষ্ঠের বিভবের সমান, অর্থাৎ এই যে একটা গোলক এর কেন্দ্রে যদি বিভব বের করতে বলে, তাহলে এই যে এই বিন্দুতে যে বিভব না ওইটাই, তাহলে ভি সমান সমান কিউ ডিভাইড বাই, আর এখান থেকে 1/4 পাই এপসিলন করে দিবা। ঠিক আছে, তো এটা আলটিমেটলি পৃষ্ঠের যে বিভবটা ওইটাই কিন্তু কেন্দ্রের বিভব। ঠিক আছে, এবার একটি সমান্তরাল পাতধারকের দুটি প্লেট, এটি সমান্তরাল পাতধারক দুটি প্লেটের মধ্যে দেখো ধরলে সঞ্চিত শক্তি 5 গুণ বৃদ্ধি পায়, ওই পদার্থের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত। তো এখানে ওই পদার্থের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত, কে, এই যে কে ডাইইলেকট্রিক ধ্রুবক আমরা যদি ধরি, তাহলে C1 মাইনাস C0 এরকম একটা ভ্যালু তোমার আসে। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটি ডাইইলেকট্রিক পাতধারকের মান ডাইইলেকট্রিক পাতধারকের সঞ্চিত শক্তি 5 গুণ বৃদ্ধি পায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 5 গুণ মানে কি এখানে 5C0 ডিভাইড বাই C0, এটা কাটলে কত থাকে 5 থাকে না, কে এর মান কত হবে 5 হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কে এর মান পাওয়া যায় C1 ডিভাইড বাই C0।
তো অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 5। দেখো একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 2 কুলম্ব আধান 5 নিউটন বল অনুভব করে, তাহলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত? তাহলে ই সমান আমরা জানি কি, ই সমান জানি হচ্ছে এফ ডিভাইড বাই কিউ। তাহলে বলের মান তো তোমাকে দেওয়া আছে 5 নিউটন, আর হচ্ছে কুলম্বের কত, চার্জের মান 2 কুলম্ব, তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5 থাকে, তাহলে 2.5 হচ্ছে উত্তর। tan ইনভার্স 6 কুলম্ব এবং 2 গুণন tan ইনভার্স 6 কুলম্ব মানে দুইটা আধান পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। সংযোগকারী রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে? কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে? ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো আমরা অনেকেই করছি। প্রাবল্য শূন্য মানে কি দেখো, ঠিক আছে, আমরা প্রাবল্য শূন্য মানে হচ্ছে আমাদের E1 ইকুয়াল টু E2 এরকম ধারণা করবে। কেন? কারণ দেখো প্রাবল্য শূন্য মানে কি, টোটাল E1 মাইনাস E2 ইকুয়াল কত? 0 না? ঠিক আছে, লব্ধি 0, তাহলে লব্ধি 0 মানে কি E1 ইকুয়াল টু E2 হয়ে যাচ্ছে। তাহলে এটাই হবে, আমরা ধরলাম প্রথম চার্জ থেকে x দূরত্বে এটা ঘটবে, তাহলে প্রথম চার্জ হতে x দূরত্বে আমাদের E1 হবে, x দূরত্বে E1 হবে, তাহলে কি এটা হবে। আর পরের বার বলছে কি এত চার্জার থেকে এত দূর, তাহলে এটা কি 2 ইন্টু এত। এখান থেকে দেখো 1/4πε, আমাদের বিষয়টা কি আসে 1/4πε কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। ঠিক আছে, আবার এখানে 1/4 কিউ ওয়ান ডিভাইড বাই আর স্কোয়ার, তাহলে 1/4πε কাটা গেল, তো শুধুমাত্র কি থাকলো কিউ ওয়ান ডিভাইড বাই আর স্কোয়ার। তো এটা আসলে কিউ ওয়ান ডিভাইড বাই আর স্কোয়ার বের করছে। তাহলে প্রথম চার্জ হতে এক্স দূরত্ব, তাহলে প্রথম চার্জ ডিভাইড বাই এক্স স্কোয়ার, তাহলে টোটাল দূরত্ব 10 সেন্টিমিটার। এতটুকু টোটাল দূরত্ব হচ্ছে আমাদের কি 10 সেন্টিমিটার, এতটুকুর মান হচ্ছে এক্স, তাহলে এটা কি হবে 10 সেন্টিমিটারকে আমরা মিটার প্রকাশ করলে 0.1 হয় মাইনাস এক্স। তাহলে দ্বিতীয় চার্জ থেকে কত 0.1 মাইনাস এক্স এই দূরত্বে, তো এটা ক্যালকুলেশন করলে এক্স এর মান তোমার 4.14 সেন্টিমিটার চলে আসবে। এবার দেখো একটি সুষম তড়িৎ ক্ষেত্র 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটি বিন্দুর বিভব পার্থক্য দেওয়া আছে 200 ভোল্ট, এর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? যদি তোমাকে বিভব পার্থক্য, যে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রাবল্য এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলে, তাহলে ভি সমান কি হবে? ভি সমান হবে ইডি, ভি সমান হবে ইডি হবে। ঠিক আছে, আবার হচ্ছে তোমার যদি ই বলে তাহলে কি হচ্ছে বলো তো? ভি বাই ডি। ঠিক আছে না? আর ই সমান কিন্তু তোমার হচ্ছে ডিভি বাই ডি, ডিভি বাই তোমার হচ্ছে ডিআর। আবার হচ্ছে এই ডিভি এটা সমান কিন্তু সামেশন অফ ই ডিআর। তো এই সূত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, ই সমান সমান ডিভি বাই ডিআর আর ডিভি সমান সমান কি ই ডিআর, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ভি সমান আমরা ইডি জানি, এই সূত্র মাথায় রাখবো। এটা কি? তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। তোমাকে অনেক সময় প্রশ্ন দিবে যে নিচের কোনটি তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাহলে ভি সমান কি হবে? ই ইন্টু ডি, ডি মানে কি দূরত্ব। ঠিক আছে, তাহলে ই সমান কি ভি বাই ডি, তোমাকে দেওয়া আছে চার্জ 200 আর দেখো দূরত্ব 50 সেন্টিমিটার, এটাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে, তার মানে কি 0.5 মিটার। তাহলে 200 বাই 0.5, তো আমরা 5 দিয়ে ভাগ করলে কত 4 থাকে, তাহলে একটা শূন্য যোগ হবে, তাহলে কত হলো 40/400 মিটার। কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে সেখানে একটি ইলেকট্রন ওজনের সমান অনুভব করবে? এই যে সেম ভাবে এফ সমান কি হবে? এমজি। আবার এফ সমান কি লেখা যায়? কিউ ইন্টু ই ডিভাইড বাই এমজি, এটা। তাহলে এমজি এর মান যত হবে, এমজি এর মান ওটাকে আমরা যদি কিউ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, ইলেকট্রনের কথা বলছে, তাহলে ইলেকট্রনের মানগুলো বসাইতে হবে, যে কিছু আগে যেভাবে করলাম ওইভাবে। ঠিক না, ভ্যালুগুলো একটু বসাই তোমার দেখাই দেই। ই সমান কত হচ্ছে? mg ডিভাইড বাই এম এর মান কত? 9.1 ইন্টু 10 ইনভার্স হচ্ছে 31 গুণ হচ্ছে 9.8 ডিভাইড বাই তোমার কিউ এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। তো পাওয়ার হিসাবগুলো আগে করে নিবা। ঠিক আছে, পাওয়ার হিসাবগুলো করে নিবা, তারপরে বাকিগুলো কাজ। তাহলে 1.6 আমরা একটা 1.5 ধরবো, এটাকে কি ধরবো? 9 ধরবো। ঠিক আছে, তাহলে আমরা জানি কি এটাকে কাটলে তোমার হচ্ছে কত? 4 হবে, 4 হবে। আচ্ছা, এবার পাওয়ার হিসাবগুলো করে নাও। তাহলে 4 গুণ 9, তাহলে এটাকে 10 ধরি, তাহলে 40-এর থেকে একটু কম, 40-এর থেকে এখানে 4 দেখো 4 নং 36, 4 8 32, একটু বেশি হচ্ছে 5 দশমিক সামথিং। চার নং 36, 4 8 32, 39, 40-এর তো বেশি হচ্ছে না এরকম। সেখানে মানগুলো তো মিলতেছে না এভাবে। 9.1 ভাগ 1.6, আচ্ছা 5 পয়েন্ট সামথিং আসতেছে, 9 ভাগ 1.5,
ওইটা আমার একটু ভুল হয়েছে, এটা 6 হবে, এটা তোমার হবে 6 হবে এখানে, 4 লিখে ফেলাইছি, 6 হবে এখানে, 9 আছে আমি এটা খেয়াল করি, আমি 6 ভাবছিলাম, তো 6 হবে। তারপর দেখো 6 নং 54, 4টা 32, তাহলে 57, তার মানে এখানে 57 মানে কি আমরা লিখলাম এখানে 57 লিখলাম। আচ্ছা গুণ, এবার পাওয়ার হিসাব করো, এখানে 19 আছে 31 যোগ হয়ে যাবে, তার মানে এখানে কত চলে আসছে দেখো তো, এখানে হচ্ছে 10^12, ঠিক আছে। এবার 5 পয়েন্ট এখানে পয়েন্ট নিলে আমরা 5.7, এখানে নিলে আমরা 10^11 পাবো, তাহলে 5.7 × 10^11, এটা হচ্ছে উত্তর। এরপর এটা যদি আমরা দেখি, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু এ ও বি এর বিভব পার্থক্য দেওয়া আছে এত, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত দেওয়া, দূরত্ব দেওয়া আছে না, আর কি দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে, তাহলে ভি সমান তো কত তোমরা জানোই, ভি সমান হচ্ছে ইডি, তাহলে ই সমান কত হবে, ই সমান অবশ্যই ভি/ডি হবে। ব্যাস মানগুলো বসায় দাও, 125 / 25, এটাকে অবশ্যই 0.5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে আলটিমেটলি কত 5 হয়, তাকে আবার 1 যদি গুণ করলে তাকে 500। আধান ও বিভবের গুণফলকে কি বলে, আধান ও বিভবের গুণফল আমরা জানি কি, দেখো তো আধান, আর এটা কি বললাম বিভব, ভি কিউ বা সিভি, আমরা যদি বলি সিভি, তাহলে দেখো সি এর একক সি, আর ভি এর একক জুল পার কেলভিন বলা যায়, তাহলে সিসি কাটা গেল, আর এটা কি থাকলো জুল, এটা জুল উত্তর। তাহলে মাত্রাগুলো এককগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখবা। তো গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান কি, গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মানটা কিন্তু 0, গোলক যদি বলে গোলক, প্রাবল্যের মান 0, কিন্তু বিভব, এই বিভব হচ্ছে পৃষ্ঠের বিভব, ঠিক আছে, কিন্তু প্রাবল্যের মানটা কিন্তু পৃষ্ঠেই থাকে, কেন্দ্রে কিন্তু প্রাবল্যের মানটা 0 থাকে, ঠিক আছে। দেখো 20 মাইক্রোফ্যারাড চার্জবিহীন একটি ক্যাপাসিটরের মধ্য দিয়ে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহ, ডিসি প্রবাহ 3 মিলি সেকেন্ডের জন্য প্রবাহিত করা হলো, ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তো আমরা ভি সমান এখান থেকে পাবো হচ্ছে কিউ/সি, ঠিক আছে, কিউ/সি, কারণ আমরা সি সমান জানি কি, কিউ/ভি, ঠিক আছে না। তো এখান থেকে আমরা এই সূত্র থেকে ধারকের মানগুলো দেওয়া আছে, তো সেখান থেকে আমরা ভি এর মানটা বের করতে পারবো। তো ভি সমান দেখো কিউ/সি, চার্জের মান বসায় দাও, এখানে তোমার এত চার্জ এত নম্বর 3 মিলি সেকেন্ডের জন্য প্রবাহিত করা হলো, তাহলে এত চার্জের মান দেখো এখানে আবার কিউ/সি, তড়িৎ প্রবাহ দেওয়া আছে তাই না, তাহলে আমরা কিউ সমান আবার জানি কি, কিউ সমান হচ্ছে জানি আইটি, কিউ সমান কি হবে আইটি, ঠিক আছে, কিউ সমান হবে আইটি, তাহলে কিউ এর মানটা আমরা আইটি দিয়ে গুণ করে দেব, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3, এখানে যে 3 মিলি সেকেন্ড বলছে, তাহলে 3 মিলি সেকেন্ড মানে কি 3 × 10^3, টি এর মান, আর এটা হচ্ছে আই এর মান, তাহলে কিউ এর মান কত হবে, কিউ সমান হচ্ছে তোমার এই যে আইটি বসাই দিবা, তাহলে 4 × টি, আর নিচে কি চার্জের মান, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে দেখো পাওয়ারগুলো এখানে 10^3, 3 × 4 = 12, এখানে একটা কাটাকাটি করলে মানগুলো পেয়ে যাবা। তাহলে এটার জন্য আমরা কাটাকাটিটা দেখাই তোমাদের কাছে কিভাবে করলো, আসে আলটিমেটলি এটা বুঝবা। দেখো 3 × 4 কত হয় 12 না, তাহলে 12 গুণন হচ্ছে 10^3 ডিভাইড বাই, দেখো তো এখানে কি থাকলো 20 না, 20 গুণন 10^6, তাহলে এখন এটা যদি একটা শূন্য আমি কমাই দিই, একটা শূন্য যদি কমাই দেই, তাহলে তুমি লিখতে পারো 12 ডিভাইড বাই 2 গুণন 10^3 গুণন হচ্ছে 10^5, তো এই 5 যদি উপরে চলে যায়, তাহলে তুমি এটা দিয়ে এটা কাটলে 6 থাকে, এই 5 উপরে চলে গেলে 6 গুণন তোমার থাকবে হচ্ছে 10^2, তার মানে কত আলটিমেটলি 600। তো এইভাবে কিন্তু এটা চলে আসে, এই সূত্রগুলো মনে রাখবা, ঠিক আছে। সূত্র সি সমান কি হবে কিউ/ভি, তাহলে ভি সমান কি হবে কিউ/সি, আবার হচ্ছে কিউ আমাদের দেওয়া নাই ডিরেক্ট, কিউ সমান আমরা কি পাবো আইটি, তড়িৎ প্রবাহ তার সাথে সময় গুণ করলে কি পাওয়া যায়, চার্জের মানটা পাওয়া যায়, ঠিক আছে। এরপর দেখো আমাদের 17 নম্বর প্রশ্নটা, সমান্তরাল পাত ধারকের চার্জের পরিমাণ দেওয়া আছে 25 কুলম্ব, ঠিক আছে, চার্জের পরিমাণ দেওয়া আছে 25 কুলম্ব, একটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, তড়িৎ ঘনত্ব কত হবে, তো তড়িৎ ঘনত্ব আমরা কি জানি, চার্জকে যদি তুমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করো, তাহলে কি পাবো সিগমা বা তড়িৎ ঘনত্ব পাওয়া যায়, ঠিক আছে। ঘনত্ব মানে কি প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে, তাহলে সিগমা সমান কি হবে প্রতি একক ক্ষেত্রফল বলছে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ, কিউ/এ রেক মান বসাই দিব, তাহলে এখানে দেখো 25 দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 5 × সেন্টিমিটার স্কোয়ার, তার মানে সেন্টিমিটার মানে কি 5 × 10^4
মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এই 5 দিয়ে এটাকে কাটলে কত থাকে, 5 থাকে, আর উপরে 10^4 উপরে চলে গেল, তাহলে 10^4 থাকলো, তাহলে এখানে 4টা শূন্য হবে, ব্যাস। তো এটাকে আমরা 3টা শূন্য নিয়ে কি কিলো লিখতে পারি, তাহলে 50 কিলো সেন্টিমিটার পার স্কোয়ার। এবার একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে এত, গোলকটির ধারকত্ব কত, তো এটা এটা আছে গোলকীয়, গোলকের ক্ষেত্রে ধারকের সূত্র কি, সি ইকুয়াল 4 পাই ইপসাইলন নট ইন্টু আর। তো এখান থেকে মনে রাখবা সি সমানুপাতিক আর। তো ব্যাসার্ধের মান যত হবে গোলকের ধারকত্বের মান কিন্তু তত বাড়বে, এই সূত্র থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। এটা হচ্ছে গোলকীয় ধারক হলে, আর সমান্তরাল ধারক হলে সি ইকুয়াল ইপসাইলন নট এ ডিভাইড বাই ডি, ঠিক আছে। তো ভ্যালুগুলো বসায় দাও, এখানে শুধু ব্যাসার্ধ দেওয়া আছে, বাকি মানগুলো তোমরা জানি। তো 4/7 ইন্টু আর, এটা আরটার মানে লাগবে, তাহলে 1 এটার মান তো আমরা বের করতে পারবো, তাই না, ইন্টু 9 ইন্টু এত। তো এটার সাথে দেখো এটা কাটা যায়, থাকবে কত, শুধু 9 9 9 সবই কাটা গেল, থাকলে কত 1 ফ্যারাডে। এটা কিভাবে বের করতে, দেখো 1/4 পাই ইপসাইলন নট, এটা মানে কত, এটা মানে 9 ইন্টু 10^9 না, তাহলে 4 পাই ইপসাইলন নট এটা সমান কত হবে, 1/9 ইন্টু 10^9, এখান থেকে এটা বের করছে 1/9, ঠিক আছে। দেখো 6.24 ইন্টু 10^21 গুলিটি ইলেকট্রনের কি পরিমাণ তড়িৎ গ্রহণ করবে, এই গুলিটি ইলেকট্রন কি পরিমাণ তড়িৎ গ্রহণ করবে, তাহলে কিউ সমান আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো কতটি, এই এত দেওয়া আছে না, চার্জের মানটা গুণ করে দাও, চার্জের মানটা গুণ করে দিলে মান পেয়ে যাবা, ঠিক আছে, এত কুলম্ব। সমান্তরাল ধারকত্ব, দুটি ধারকের সমান্তরাল সমবায় থাকে, তো শ্রেণীবদ্ধ অবস্থায় ধারকের কত গুণ হবে, তাহলে এখানে দেখো প্রথমে দুইটা ধারক কি করছে, আমাদের সমান্তরাল থাকে, সমান্তরালের ক্ষেত্রে কি থাকলে সমান ধারকত্ব হলে এনসি হবে, আর এটা কি হবে C/N হবে। তো এটার হয় তোমার হচ্ছে n স্কোয়ার, এটার অনুপাত কি হয় n স্কোয়ার, CS ডিভাইড বাই হচ্ছে CP ডিভাইড বাই CS, এটা সমান হচ্ছে n স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে n স্কোয়ার কি দুইটা বলছেন, 2 এর পরিষ্কার মানে কত 4, তাহলে 2 এর পরিষ্কার মানে 4, এই যে এটা হবে উত্তর, ঠিক আছে। যদি n সংখ্যক সমান হয়, n সংখ্যক সমান ধারকদের জন্য প্যারালাল যদি বলে, তাহলে NC হবে, হ্যাঁ, আর CS বললে কি C/N হবে, n সংখ্যক সমান ধারকত্ব যদি হয়, তাহলে সমান ধারকত্বের 3টি ধারকত্বে শ্রেণী সমবায় সাজালে তুল্য ধারকত্ব কি শ্রেণী সমবায় বলছে না, কয়টা ধারক 3টা, তাহলে n এর মান কত, n এর মান দেখো 3 দেওয়া আছে, তাহলে CS এর মান কত হবে, CS এর মান হবে C/N। তাহলে ধারকত্বের মান কত, সমান ধারকত্বের 3 ধারকত্বে তুল্য ধারকত্ব প্রতিটি ধারকের কত গুণ হবে, তাহলে প্রতি ধারকের কত গুণ হবে, তাহলে C/N, তার মানে 1/3, তাহলে CS এটা সমান কি C/3, তাহলে প্রত্যেক ধারক যদি C হয় তাহলে তার কি 1/3 না, 1/3 ইন্টু C, তাহলে 1/3 গুণ এইভাবে করা যায়, ঠিক আছে। বুঝতে পারলা বিষয়টা, দেখো CS এটা সমান হচ্ছে আমরা কি দিলাম যে C ডিভাইড বাই N সমান ধারকত্ব, তাহলে N এর মান 3, তাহলে মানে 1/3 ইন্টু C, তাহলে CS এর মানটা প্রত্যেকটা C এর কত গুণ, 1/3 এর গুণ। দেখো কাচের তড়িৎ মধ্যমাঙ্ক কত, তো এটা আসলে মুখস্থ মান, তো সিবাসুতে আবার এটার প্রশ্ন আগে দিত, তো এটা মুখস্থ করতে হবে, তাছাড়া উপায় নাই, বইয়ে দেওয়া আছে। বাতাসে 100 কুলম্ব চার্জ 1 কিলোমিটার দূরে কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য কত, দেখো চার্জ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তাই না, বৈদ্যুতিক প্রাবল্য কত বের করতে হবে, তাহলে এই সমান আমরা খুব সহজে জানি 9 × 10^9 Q/r², চার্জের মান ডিভাইড বাই r², তো দূরত্ব তো 1 দেওয়া আছে, তার মানে এটার সাথে 100, এখানে দেখো 2 গুণ করলে কত হয় 11 হয়ে যায়, পাওয়া, তো 9 × 10^11, এটাই। একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ হলো কি, তো এখান থেকে কিন্তু অনেক সূত্রগুলো মাথায় রাখবা, ঠিক আছে, যে সমানুপাতিক কিউ, এবং হচ্ছে যে কোনো সূত্র থেকে এই জিনিসগুলো প্রতিপাদন করে রাখবা, যে এটা কার সমানুপাতিক, কার ব্যস্তানুপাতিক, ওটা ঘুরে প্রশ্ন দিতে পারে, বলবে চার্জ দ্বিগুণ করা হলে এর মান কত গুণ হবে, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এর মান কত গুণ হবে, এই টাইপের প্রশ্ন। একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ কত, ইলেকট্রনের চার্জের পরিমাণ সবাই জানো, তো এটা 1/6 × 10^19 কুলম্ব, এটা অবশ্যই মাইনাস হবে। একটি পরিবাহকের ধারকত্ব দেওয়া আছে 40 ফ্যারাড, এর কত আধান প্রদান করলে বিভব হবে 10 বিভব হবে, তাহলে এই যে দেখো C, এই C সমান আমরা জানি কি Q/V, তাহলে তোমাকে V এর মান দেওয়া আছে, Q এর মান কত আধান প্রদান করলে V এর মান 10 হবে, C এর মানও জানা আছে, তাহলে Q সমান কি হবে, Q সমান হবে CV না, তাহলে গুণ করে দাও 40 × 10, তাহলে 40 × 10 করলে কত হচ্ছে, এখানে 400 কুলম্ব, ইজিলি করা যায়। কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয় করে রাখার জন্য কি ব্যবহার করে, কম জায়গায় কিন্তু বেশি তড়িৎ, তাহলে এটা আমরা কি ইলেকট্রোনাইটিক ধারক, কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয় করে রাখার জন্য ইলেকট্রোনাইটিক ধারক ব্যবহার করা হয়। ধারকের কাজ কি, ধারকের কাজে কিন্তু
আধানকে মানে তড়িৎ প্রবাহকে কারেন্টকে আধানের মাধ্যমে সঞ্চয় করে রাখা, তাই না? তাহলে এখানে দেখো 27 নম্বর প্রশ্নটা, শেষের একটা প্রশ্ন কি দেওয়া আছে, 0.1 মিটার এবং 0.03 মিটার ব্যাসার্ধের দুটি গোলককে পরস্পরের পৃষ্ঠ থেকে 0.20 মিটার দূরত্বে রাখা হলো। প্রত্যেক গোলককে 100 কুলম্ব চার্জ প্রদান করা হলো। তার মানে দুইটা গোলক আছে, একটার ব্যাসার্ধ হচ্ছে এইটা, একটা ব্যাসার্ধ হচ্ছে এটা, ঠিক আছে? তো দুইটারই পৃষ্ঠ হতে এত দূরত্বে রাখা হলো, দুইটি গোলককে পরস্পরের পৃষ্ঠ হতে দূরত্বে রাখা হলো। তার মানে দুইটা গোলককে আমরা কি করলাম, মধ্যবর্তী দূরত্ব রাখলাম, যেটার মান হচ্ছে 0.20 মিটার। প্রত্যেক গোলককে 100 কুলম্ব চার্জে প্রদান করা হলো। তাদের মধ্যে কত বল ক্রিয়া করবে, মানে এই গোলক দুইটার মধ্যবর্তী বলের মান বের করতে বলছে। তার মানে তোমাকে আগে দূরত্বটা বের করতে হবে, ঠিক আছে? টোটাল দূরত্ব, ডিস্টেন্সটা বের করতে হবে। দেখো টোটাল দূরত্বটা কত হয় এটা তোমাকে বের করতে হবে। তো এটা কই রাখছে, গোলককে, গোলকের কই থাকবে, গোলকের কিন্তু কেন্দ্রে থাকবে, ঠিক আছে? গোলকের পৃষ্ঠে কিন্তু থাকবে হচ্ছে টোটাল চার্জ। তো এটা একটা গোলক আমরা ধরে নিলাম, সিলিন্ডার হয়ে গেছে, যাই হোক সিলিন্ডার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে টোটাল দূরত্ব AR1, এখান থেকে কেন্দ্র হিসাব করায়, ঠিক আছে? এখানে R2, তারপর মধ্যবর্তী দূরত্ব D। তাহলে টোটাল দূরত্ব কি হচ্ছে, দুইটা ব্যাসার্ধ যোগফল প্লাস এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সবগুলো যোগ করলে তুমি কি মেন দূরত্বটা পাবা, ঠিক আছে? আবার টোটাল দুইটাকে সমান চার্জে চার্জিত করলো, Q1 Q2। তো আমরা মধ্যবর্তী দূরত্ব মান বের করার সূত্র কি, যে F = 1/4πε0 Q1 Q2 / R²। তো Q1 Q2 তো তুমি জানোই। দেখো দুইটাকে এই যে এই চার্জে চার্জিত করা হলো, দুইটা চার্জের মান সমান, কিন্তু মধ্যবর্তী দূরত্ব তোমার জানতে হবে। তো মধ্যবর্তী দূরত্ব R1 + R2 + D টোটাল দূরত্বের সমান হবে, ঠিক আছে? দূরত্ব বের করতে হলে এখানে ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবা। তো এখানে আসলে 8-9 সেজন্য ক্যালকুলেটর ইউজ করা যেত, এই জন্য এই টাইপের মান দিছে, ঠিক আছে? তাছাড়া যদি ক্যালকুলেটর ছাড়া দেয় এই প্রশ্ন, তাহলে অবশ্যই মানগুলো চেঞ্জ করে দিবে এবং তুমি যেন হাতে ক্যালকুলেশন করতে পারো, এইভাবেই দেওয়া হবে, ঠিক আছে? তো এই ছিল মূলত আমাদের স্থির তড়িতের মোটামুটি প্রশ্ন সলভ। তো এবার আমরা চলো তড়িতের কিছু প্রশ্ন সমাধান করব। দেখো দুইটা আমরা একসাথে দিচ্ছি তোমাদের জন্য, চলো তড়িতের প্রশ্নগুলো এবং স্থির তড়িতের প্রশ্নগুলো। তো দেখো চলো তড়িতের প্রথমে প্রশ্ন আমাদের আছে তুল্যরোধ থেকে, ঠিক আছে? তুল্যরোধ এবং তড়িৎ প্রবাহ এই টাইপের প্রশ্ন থেকে। দেখো এখানে আমাদের কি বলছে, যে সমান্তরাল পাতধারকের সমান্তরাল সমবায়যুক্ত 3 ওহম রোধ এবং 2 ওহম মানের দুটি রোধকের একটি অজানা ভোল্টের সঙ্গে, অজানা ভোল্ট কোষ, এই ভোল্টেজ কোষের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান পাওয়া যায় 5 এম্পিয়ার। তার মানে তোমাকে আয়ের মান দেওয়া আছে, অজানা ভোল্ট মিটার। তার মানে এখানে ভি একটা ভোল্টেজ তৈরি হবে। রোধ দুইটিকে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে কত এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যেত। তার মানে দেখো যখন তুমি সমান্তরাল সমবায় যুক্ত করছো তখন তড়িৎ প্রবাহ পাওয়া গেছে কত, 5 এম্পিয়ার। তাহলে যদি এটাকে আবার শ্রেণীবদ্ধভাবে যুক্ত করি তাহলে কত এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তো তড়িৎ প্রবাহ দেখো বের করার সূত্র কি, ভি সমান আমরা জানি কি V/R না, V/R, তাই না? এটা হচ্ছে মেন সূত্র, তাই না? তাহলে আমাদের দেখো সমান্তরাল সমবায় তো তড়িৎ প্রবাহ দেওয়াই আছে, এবার কি আমাদের শ্রেণী সমবায় বের করতে হবে। শ্রেণী সমবায় আমাদের তুল্যরোধটা বের করতে হবে, তাই না? শ্রেণী সমবায় তুল্যরোধটা বের করতে হবে। তো তোমার বিভবের মান কি জানা আছে? বিভবের মান জানা নাই। তো বিভবের মান কই থেকে পাবো? দেখো যে সমান্তরাল সমবায় রোধ দেওয়া আছে, তাহলে এখান থেকে তুল্যরোধটা বের করবো আরপি, আর এখানে আয়ের মানটা জানা আছে। তাহলে এখান থেকে তুমি দেখো আরপি, তাহলে ভি সমান কত হবে, I × আরপি, তাই না? যে কোনো দুইটা মান, দেখো তিনটা রাশির মধ্যে তুমি যদি তিনটা রাশির মধ্যে অবশ্যই দুইটা রাশির মান দেওয়া থাকলে তৃতীয়টার মান বের করা যায়, তাই না? তো এখানে কিন্তু ওই জিনিসগুলো দেওয়া আছে, এখানে ওটা কিন্তু দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা আগে ভি এর মানটা বের করব, দেন আবার আমরা কি করব, এই যে আবার আই সমান আমরা এই যে V/RS বের করব শ্রেণীতে সমবায়, তখন V/RS করলে মান পেয়ে যাবে। তাহলে ভি তো দরকার, তাহলে ভি এর মানটা এখান থেকে পাবো, ঠিক আছে? তাহলে আই এর মান কত আছে 5, আরপি এর মান কত 1/3, 1/2 ইনভার্স। তাহলে মানে এক কথায় নিচে উপরে গুণফল নিচে যোগফল করলে অ্যান্সার পাওয়া যায়, ঠিক আছে? তাহলে 3 × 6 / 2 মানে কত 3, 3 আর 2 যোগ করলে 5, তাহলে 3 × 6, তাহলে 6/5 দেখো উত্তর 6/5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কাটাকাটি করলে দেখো এই যে 5 আছে না, 5 কাটা যাবে, দেন 6 ভোল্ট থাকবে। তাহলে ভি এর মান কিন্তু এই যে 6/5, এটা করলে কিন্তু তোমার 6 ভোল্ট থাকে, ঠিক আছে? তো এবার আরএস এর মান কত, আরএস মানে কি, যদি শ্রেণীতে থাকে তাহলে কি যোগফল না, তাহলে যোগফল। তাহলে 3 আর 2 যোগ করলে 5 থাকে, তাহলে V/RS মানে কত 6/5, 6/5, তাহলে এটা গুণ করলে কত দেখো তো, যদি আমরা 60 ধরি তাহলে নিচে কি 10 ধরতে হবে, তাহলে 5 × 60, তাহলে 12 × 10 মানে কত 1.2। তো ইজিলি এভাবে করা যায়। তো দুই ধাপে করতে হবে, ঠিক আছে? প্রথমে ভি এর মান, প্রথম ধাপ হবে তোমাকে ভি এর মানটা বের করতে হবে, দেন তুমি হচ্ছে আইএস এর মানটা বের করতে পারবা V/RS করে।
এবার দেখো একই উপাদানে তৈরি দুটি রোধ দেওয়া আছে এ এবং বি, এ ও বি দুইটা রোধ যাদের উপাদান একই, তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2.1, ব্যাসের অনুপাত দেওয়া আছে 4.1, তাহলে রোধের অনুপাত কত হবে? তাহলে আমরা এই রোধের অনুপাত এই টাইপের প্রশ্ন জানি, R1/R2 ইকুয়াল কত বলতো, L1/L2 গুণন ব্যাসের অনুপাত দেওয়া আছে না, তাহলে ব্যাসের অনুপাত দেওয়া থাকলে আমরা ব্যাসার্ধের অনুপাত বের করতে পারবো। ব্যাসের অনুপাত d1/d² হোল স্কয়ার হয়, এটা কিন্তু d2/d1 এর উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে d1 d2 যদি 4:1 হয় তাহলে d2/d1 কত হবে 1:4, তাহলে L1/L2 এটার মান কত 2:1 মানে কত 2 গুণন 1/4 এটার উপর স্কয়ার, ঠিক আছে। অনুপাত মানে কি ভাগ না, তাহলে এভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। দেখো 1 এটা কত হচ্ছে 16, তাহলে 2 দিয়ে কাটলে কত 8 থাকে না, তাহলে 1/8 তার মানে কত 1:8, ঠিক আছে। ইজিলি এভাবে করা যায়। তো সূত্র তো অবশ্যই জানতে হবে L1/L2, কারণ আমরা জানি কি রোধ হচ্ছে, দেখো রোধ হচ্ছে কি বলতো, রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ব্যাসার্ধের স্কয়ারের ব্যস্তানুপাতিক বা ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক আমরা বলতে পারি। তো ক্ষেত্রফল মানে কি, এ সমান আবার কি, এ সমান যেহেতু গোলীয় তার বলছে এ সমান কি পাই আর স্কয়ার, ঠিক আছে না। আবার এটা সমান কি লেখা যায় পাই ইন্টু d/2 আর স্কয়ার, যেভাবে করো সেভাবে উত্তর মিলে যাবে, সমস্যা নেই। এবার দেখো 1200 ওয়াট, তোমার এখানে দেখো কি বলছে 1200 ওয়াট একটি ইস্ত্রি 30 মিনিট ধরে কাজ করলে বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে কত? বৈদ্যুতিক শক্তি এখানে শক্তি বলছে, শক্তির কত জুল না, তাহলে ডাব্লু সমান আমরা জানি কি পিটি, ডাব্লু সমান কি জানি হচ্ছে পিটি। তোমাকে পাওয়ার দেওয়া আছে, দেখো তো ওয়াট দেওয়া আছে না, আর যে সময় দেওয়া আছে, সময়টাকে অবশ্যই সেকেন্ডে নিতে হবে, কি নিতে হবে সেকেন্ডে নিতে হবে। তাহলে ডাব্লু সমান আমরা পিটি বের করব, এবং তোমার হচ্ছে এখানে কিন্তু কিলো ওয়াট পার, এখানে কিন্তু আমরা পাবো কি কিলো ওয়াট পার হিসাব করা, তার মানে এখানে তোমার আবার 3600 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, কত শক্তির প্রয়োজন হয়। তাহলে এখানে তোমার হচ্ছে 30 × 60 ডিভাইড বাই আমরা 3.6 × 10⁻5 দিয়ে গুণ করলে কিলোওয়াট পার আওয়ার এটা পেয়ে যাব, ঠিক আছে, কিলোওয়াট পার আওয়ার এটা পেয়ে যাব, বুঝতে পারছো। তাহলে কাজকে আমরা যদি 3.6 × 10⁻5 দিয়ে গুণ করি তাহলে কিলোওয়াট পার আওয়ার এটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার তোমার 0.6 × এত চলে আসে। এবার দেখো এটা তামার তারের রোধ দেওয়া আছে আর, এর দ্বিগুণ দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ বিশিষ্ট তামার তারের রোধ কত? তাহলে এর দৈর্ঘ্যটাও দ্বিগুণ করলাম, ব্যাসার্ধও দ্বিগুণ করলাম, তাহলে রোধ কত হবে? তাহলে আমরা জানি কি, দেখো তো দৈর্ঘ্যের একটা তামার তারের রোধ হচ্ছে আর, এর দ্বিগুণ দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, তাহলে R2 সমান কি হবে না, দৈর্ঘ্য দ্বিগুণ মানে 2 হলো, দ্বিগুণ করলাম গুণন, তারপর হচ্ছে তোমার ব্যাসার্ধ কি করলাম, ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ করলাম, ব্যাসার্ধ দ্বিগুণ মানে কি, তাহলে আমরা দেখি ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক দেখলাম, তাহলে 1/2 এটার উপর স্কয়ার গুণন হচ্ছে R1, তাহলে দেখো 2 গুণন 1/4 R1, তার মানে এটা কাটলে 2 থাকে না, তাহলে দেখো 1/2 × R1, তার মানে কি আগের তুলনায় অর্ধেক হবে, আগের তুলনায় কি হবে অর্ধেক হবে, R/2 ইজিলি করা যাবে, তাহলে জাস্ট মানগুলো বসাই দিবা তাহলে হয়ে যাবে। দেখো 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্যে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে চালনা করা হলো, এই 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তির ব্যয় কত হবে, কতটুকু শক্তি ব্যয় হবে? তাহলে এখানে কি দেওয়া আছে, দেখো বিভব দেওয়া আছে না, বিভব দেওয়া আছে, একটি দেওয়া আছে, তাহলে আমরা ডাব্লু সমান জানি হচ্ছে পিটি, ঠিক আছে। এবার এই পি সমান লেখা যায় হচ্ছে ভিআই, তাহলে ভিআইটি টোটাল সূত্র, তাহলে ভিআইটি বসাই দাও, তাহলে ভিআইটি ভি এর মান কত, ভি এর মান দেওয়া আছে 6, আই এর মান দেওয়া আছে তোমার 0.3, তাহলে 1.8 হলো 2 মিনিট, তাহলে 2 × 60, ঠিক আছে। তাহলে এই 0.3 এখানে একটা শূন্য কাটা যাবে, 318, 18 × 36, এখানে একটা গুণ করলে দেখো 216 চলে আসে। তো এটি ট্রানজিস্টর রেডিও 9 ভোল্ট ব্যাটারি দ্বারা 10 × মিলি ওয়াট এ চলে, রেডিওটির মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তবে পি দেওয়া আছে, এখানে তোমাকে পি দেওয়া আছে না, আচ্ছা পি দেওয়া আছে, তো এখানে বিভব দেওয়া আছে, তাহলে আমরা জানি কি পি সমান হচ্ছে ভিআই, ঠিক আছে। তাহলে তোমাকে আই এর মান বের করতে বলছে, আই সমান কি হবে ভাই, আই সমান হবে পি/ভি না, আই সমান হবে পি/ভি, তোমার এখানে পি এর মান দেওয়া আছে, দেখো বলছে মিলি ভোল্ট, তার মানে 10 × 10⁻³ ডিভাইড বাই ভি এর মান দেওয়া আছে কত 9 ভোল্ট, তাহলে এখানে কি 1.1 × 10⁻³ এরকম একটা মান চলে আসবে, বা এটাও কত মিলি ভোল্ট 1.1 মিলি অ্যাম্পিয়ার। তো 1.1 মিলি অ্যাম্পিয়ার কই আছে, দেখো তো মিলি অ্যাম্পিয়ার হবে কেন, 10⁻³ হবে, 10⁻³ 1.1 × 10⁻³। দেখো বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে এর রোধ কত? কোনো পরিবাহীর ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, অর্ধেক মানে কি, এটা হবে 1/1/2 এর পরিষ্কার, কারণ কি ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক না, তাহলে ব্যস্তানুপাতিক 1/1/2, তাহলে অর্ধেক মানে কি সেটা দ্বিগুণের পরিষ্কার, তার মানে এটা কিন্তু 4 গুণ হবে,
তারপর দেখো একটি পরিবাহী রোধ দেওয়া আছে 25 ওহম, এর মধ্য দিয়ে 1 এম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট প্রবাহিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, কত ক্যালোরি তাপ মানে কি, এইচ মানে হচ্ছে ডাব্লু, এইচ মানে হবে কি ডাব্লু, ঠিক আছে, এইচ মানে কি হবে ডাব্লু, আবার ডাব্লু সমান কি লেখা যায় আই আর স্কোয়ার, কেন আই আর স্কোয়ার, দেখো এই ডাব্লু সমান তুমি লিখতে পারো হচ্ছে ভিআইটি, আবার এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে আই আর স্কোয়ার টি, আবার এটা সমান লিখতে পারো ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তো যেটা তোমার সুবিধা মতো সেটা লাগবে। আমাদের এখানে কি দেওয়া আছে, রোদ দেওয়া আছে আর তোমার কারেন্ট দেওয়া আছে, তাহলে আই এবং আর দেওয়া আছে, তাহলে আমরা কি অবশ্যই ডাব্লু সমান কি আই স্কোয়ার আর টি বসাবো, তাহলে ডাব্লু সমানটাই কাজটাই কি হচ্ছে তাপে রূপান্তর হচ্ছে, তাই না, তাহলে এইচ সমান কি ডাব্লু বসাতে পারি, আর ডাব্লু সমান কি আই স্কোয়ার আর টি, তাহলে আই স্কোয়ার মানে কি 1 মানে আলটিমেটলি 1 থাকে, আর এর মান কত 25, আর টি এর মান কত 5 মিনিট, 5 মিনিটকে অবশ্যই তোমাকে কি সেকেন্ডে প্রকাশ করতে হবে, দেন এটা ক্যালকুলেশন করলে দেখো, এটা গুণটন করলে দেখবা যে 7500 চলে আসে। এবার বলছে কি এটা জুলে আসলে এবার ক্যালোরিতে প্রকাশ করতে হবে, তাহলে ক্যালোরিতে যদি প্রকাশ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই 4.2 দিয়ে ভাগ করতে হবে, কি করতে হবে 4.2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, তো 4.2 দিয়ে ভাগ মানে কি 1/4.2, সেটা 0.424 দ্বারা বোঝায়, তো এটা গুণ করে দিলে তোমার 1800 ক্যালোরি এটা চলে আসে। দেখো এখানে 0.24 ছিল, তো তার জন্য এখানে নিচে 100 নিচে, এখানে 24 লেখা যায়, তো এটা গুণ করে দিবা, 75 গুণ হচ্ছে 24 করে দিবা, করে দিলে মানটা পাবা। এরপরে 9 নাম্বার দেখো, তোমাকে বলছে 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে, ঠিক আছে, নিরাপদে গ্রহণ করতে পারে। এবার 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্টের দরকার, তুমি এখানে জিনিসগুলো মাথায় রাখবা কোনটা দেওয়া আছে, ঠিক আছে, তো এখানে তোমার কি দেওয়া আছে 100 ওহম দেওয়া আছে, রোধের একটি গ্যালভানোমিটার 0.1 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে, তাহলে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্টের, এখানে আর, এই আর সমান হবে হচ্ছে তোমার আর যতটুকু দেওয়া আছে বা এস দেওয়া আছে যতটুকু এস ডিভাইড বাই তোমার n-1, ঠিক আছে, আর এন এর মানটা কি হবে, এন এর মানটা হবে হচ্ছে তুমি যতটুকু মাপবা, কতটুকু মাপবা বলো তো, মাপবা হচ্ছে 10 এম্পিয়ার, আর যতটুকু নিরাপদে মাপতে পারে 10 গুণন 10⁻3 এইটার অনুপাত, ঠিক আছে, 10⁻3 10 কাটা গেল, তাহলে 1/3 মানে কি আলটিমেটলি 1000, তাহলে মান পাইছো এন এর মান কত 1000 পাইছো না, আর এস এর মান কত আছে 100 ওহম রোধ দেওয়া আছে, তাহলে 100 ডিভাইড বাই 1000 - 1, তাহলে এখানে কত 999, তাই না, 999 চলে আসে, তাহলে 100 ডিভাইড বাই 999, তো এটা কাটলে কত 0.100 সামথিং থাকে, তো এটাকে আমরা 0.1 ওহম বলতে পারি। তো এটার প্রশ্ন বেশিরভাগ অ্যান্সার 0.1 হয়, বেশিরভাগ অ্যান্সার কত হয় 0.1 এ, বুঝলা, তাহলে রোধ আর ইকুয়াল টু কত হবে এস ডিভাইড বাই n-1, আর এন কীভাবে বের করবা, যতটুকু মাপতে হবে ডিভাইড বাই যতটুকু নিরাপদে মাপতে পারে। এবার দেখো এটা ট্যানজেন্ট গ্যালভানোমিটার মধ্য দিয়ে বিক্ষিপ্ত, এটা কিন্তু আমাদের টোটালি হচ্ছে সিলেবাস বহির্ভূত, টোটালি তো সিলেবাস বহির্ভূত, ঠিক আছে, এটা আমরা স্কিপ করতে পারি, সমস্যা নেই। এবার দেখো একটি 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধ শান্ট যুক্ত করলে মোট তড়িৎ প্রবাহ 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, কয় পার্সেন্ট বলছে 10% বলছে, তাই না, এখানে 10% বলছে, তাহলে এখানে তোমার আইজি এবং আয়ের অনুপাত দেওয়া আছে হচ্ছে, যেহেতু আইজের মান 10% বলছে, তাহলে কার তুলনায় আয়ের তুলনায়, তাহলে এখানে তুমি আইজের মানটা 10 ডিভাইড বাই 100 বসাতে পারো, যার মান কত আলটিমেটলি আইজি হচ্ছে 10%, ঠিক আছে, জানা হচ্ছে 10 ডিভাইড বাই 100, তাহলে এটা কত হয় 0.1। এবার আমরা সূত্র জানি আই ইকুয়াল এস ডিভাইড বাই এস প্লাস এস, এস এর মানটা হচ্ছে শান্ট আর জি হচ্ছে গ্যালভানোমিটার মধ্যে যে রোধ, ঠিক আছে, এই যে গ্যালভানোমিটার রোধ, এই যে এটা হচ্ছে জি এর মান, আমাদের এস এর মান আলটিমেটলি বের করতে হবে, ঠিক আছে, তাহলে এস ডিভাইড বাই এস প্লাস 100 ইকুয়াল টু 0.1, তাহলে এটা দিয়ে গুণ করে দিব, তাহলে ক্যালকুলেশন করলে এটা মান চলে আসে আমাদের, তাহলে তোমার এরকম একটা জিরো মান আসবে, দেখো 100 সাথে 0 গুণ করলে কত থাকে 10, তাহলে তোমার 0.1 এস প্লাস 10 ইকুয়াল কত থাকলো এস, এটা এস, ঠিক আছে, তাহলে সবগুলা এস কে যদি একদিকে নাও তাহলে তোমার 1.05, তাহলে 10 ডিভাইড বাই সামথিং এরকম চলে আসে একটা মান। 0.1s ইকুয়াল মাইনাস এস, তার মানে এস কমন নিলে তুমি কত পাচ্ছ 1 মাইনাস 0.1, ঠিক আছে, তাহলে এখানে 10 থাকলো আর এখানে কত থাকলো, তাহলে 0.9 ইন্টু এস, তার মানে এস সমান কত হবে 10 ডিভাইড বাই 0.9।
আর দেখো 10 ওহম রোধের 10 ওহম এর একটি রোধকের কপার তারের সাথে সমান্তরাল যুক্ত করলে রোধ কত হবে? 10 ওহম একটা রোধ, এই রোধককে একটি কপার তারের সাথে সমান্তরালে যুক্ত করলে রোধ কত হবে? তাহলে এটা সমান্তরাল, এভাবে তো তোমার কপার তারের রোধ জানতে হবে, কপার তারের রোধ জানতে হবে, ঠিক আছে? তো কপার তারের রোধ ছাড়া কিন্তু জানবে একটা রোধকের 10 ওহম এর একটি রোধকে একটি কপার তারের সমান্তরাল যুক্ত করা, তাহলে এটার রোধ যদি আমরা 10 ধরি তাহলে এটা হিসাব করতে হবে, ঠিক আছে? 0 ওহম বলছে। আচ্ছা, কোনো একটা ধাতব পদার্থের সাথে যদি কোনো একটা রোধ যুক্ত হয় তাহলে এটা টোটাল রোধ কিন্তু 0 চলে আসে, কারণ এটার রোধের মান তো ইনফিনিটি ধরা আছে। 40 ওয়াটের দুইটি ইলেকট্রিক বাল্বের সমান্তরাল বর্তনীতে যুক্ত করা হয়, তাদের সমিত শক্তি কত হবে? তাহলে দেখো এখানে 40 ওয়াটের দুইটা ইলেকট্রিক বাল্ব, তাহলে দুইটা ইলেকট্রিক বাল্ব, এখানে রোধটা সমান্তরাল থাকবে, রোধও সমান্তরাল থাকবে, তাই না? তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হবে? আর সমান থেকে আর, তাহলে r/2 হচ্ছে আলটিমেটলি, তাহলে p ইকুইভ্যালেন্ট কত? v²/r³, তাহলে এখানে কিন্তু v²/r³, তাহলে 2² v²/r2 এখানে টোটাল। তো এখানে আলটিমেটলি তোমাকে আগে রোধের হিসাব করতে হবে, ঠিক আছে? রোধের হিসাব করতে হবে, কারণ আমরা p সমান কি জানি? p সমান হচ্ছে v²/r, এখানে আর কি হবে কেন? এটা হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্ট, তোমাকে পাওয়ার বলছে, ইকুইভ্যালেন্ট পাওয়ার। তাহলে ইকুইভ্যালেন্ট পাওয়ার কখন পাবো? যখন রোধটা আমরা ইকুইভ্যালেন্ট নিব, ঠিক আছে? তাহলে এখানে দুইটা কিন্তু সমান বাল্ব, দুইটা সমান ওয়াটের বাল্ব, তাহলে রোধের মানটা সমান হবে। তাহলে দুইটা রোধ সমান হলে কি r/2 আমরা বলতে পারি। তাহলে ইকুইভ্যালেন্ট রোধ কি ক্ষমতা কি হবে? v²/r³, r³ মান কি r/2। দেখো এখানে কাটাকাটি করলে এই যে v²/r, এটা আলটিমেটলি কি p না? এটা কিন্তু p, তাহলে p ইন্টু 2 গুণন p, তাহলে আলটিমেটলি কি 2p হচ্ছে না উত্তর? তাহলে p এর মান দেখো 40 দেওয়া আছে, এটাই, ঠিক আছে? তো আমাদের আগে এই দুটার মধ্যে অবশ্যই রোধ আছে, যেহেতু সম্মিলিতভাবে সমান্তরাল যুক্ত করছে, তাহলে কি অবশ্যই সমান্তরাল বর্তনী পাবো আমরা। 1 কিলোওয়াট সমান কত আবার? 3.6 ইন্টু 10⁵ 10⁵ হয় আসলে, যদি 3.6 থাকে তাহলে 10⁵ হবে, আর 36 থাকলে 10⁵ হবে। যদি 36 থাকে তাহলে কি হবে? পাওয়ার হবে 10⁵, আর যদি 3.6 থাকে তাহলে তোমার পাওয়ার হবে হচ্ছে 10⁵। কোনো পরিবাহীর তাপমাত্রা কমে গেলে কি হবে? আমরা জানি কি রোধ হচ্ছে তাপমাত্রা কমে গেলে বাড়ে, আর তাপমাত্রা কমে গেলে রোধের মানটা কমে যাবে, আর যদি তাপমাত্রা বাড়ায় তাহলে কি হবে? রোধের মানটা বাড়বে। কোনো বর্তনীতে গ্যালভানোমিটার বিদ্যুৎ প্রবাহ শূন্য হবে, তখন শান্ট কি হবে? শান্ট 0 হবে। বর্তনীতে গ্যালভানোমিটারের যে বিদ্যুৎ প্রবাহ, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ, সেটার মান শূন্য হয়ে যাবে কখন? যখন শান্টের মান 0 হয়ে যাবে। দেখো শান্টের মান 0, তাহলে এখানে 0 + g, না এরকম। তাহলে একটি চলকের একটি কোষের তড়িৎ চালক শক্তি দেওয়া আছে 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে এত, প্রান্ত দ্বয় 10 ওহম রোধের একটি দিয়ে যুক্ত করা, এটা অভ্যন্তরীণ রোধ, আর একটা দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্তকে আমরা 10 ওহম রোধের এর সাথে যুক্ত করলাম। টোটাল তড়িৎ প্রবাহ কত হবে? তো এটা আমরা I সমান একটা জানি, সেটা হচ্ছে E/ছোটাদের আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর অপর প্রান্তে যে যুক্ত করা রোধ এটা হচ্ছে ছোটাদের আর। আয়ের মান বের করতে বলছে, যোগ করে দাও দুইটা, তাহলে 1.5 তো দেওয়া আছে, /2, তার মানে এটা 12, তাহলে কাটাকাটি করলে এটা চলে আসে। একটি ট্রান্সফরমার, তো কাটাকাটি যা তোমরা দেখাই দিই একটু, তাহলে ভালো বুঝতে পারবা। দেখো 1.5 থাকলো, নিচে কত থাকলো? নিচে থাকলো 12, তাই না? তাহলে এটা তো কাটতে পারতেছি না, তাহলে কি লাগবে? 12 আমরা 15 ধরতে পারি, তাহলে 12 × 10, দেখো 15, এটা কয়বার যায়? একবার যায়, বাকি থাকলো 30 না? তাহলে 30, তাহলে এটাকে কাটাকাটি করলে আমরা দেখতে পারি 5-এর কাছাকাছি একটা মান তুমি চলে আসছে, 2-5 এরকম একটা 2, তারপর আবার কাটাকাটি করলে আবার 5, তাহলে এভাবে দশমিক পর্যন্ত চলে যাবে। দেখি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 50, ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 200 ভোল্ট, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে এত, তাহলে ভোল্টেজ কত? এটার সূত্র হচ্ছে তোমার E সমানুপাতিক হচ্ছে N, ঠিক আছে? পাক সংখ্যা সমানুপাতিক, তাহলে EP/ES ইকুয়াল কত হবে? NP/NS, তাহলে Pটা হচ্ছে কি প্রাইমারি, Sটা হচ্ছে সেকেন্ডারি, মানে মুখ্য আর গৌণ, ঠিক আছে? তাহলে এটা মানগুলো বের হবে 200/ES, এখানে সমাধান করলে ES এর মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে ES সমান কি হচ্ছে? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা ভাগ, তাহলে 200/ES 500/100, তাহলে ES সমান কি এটার সাথে এটা গুণ করে দাও, উল্টায় দিয়ে গুণ করে দাও, তাহলে 200 এটা কাটা যাবে 2, তাহলে 500 আলটিমেটলি 400 হয়ে যাবে। দেখো এটা করলে আমরা এস পেয়ে যাবো। এবার দেখো একটি ইলেকট্রিক মোটরের ক্ষমতা 1/8 অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা মানে কি 446 ওয়াট, ঠিক আছে? যখন এটিকে 220 ভোল্ট প্রবাহের সাথে লাইনের সাথে যুক্ত করা হয়, তখন এর মধ্যে দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে? তাহলে P সমান আমরা জানি কি VI, তাই না? P এর মান কত? 1/8 × 4, 447, এটা দিয়ে এটা ভাগ করতে হবে, ভাগ করে দেখো V এর মান কত? 220 ভোল্ট, এটা I দেওয়া আছে।
আই সমান আমাদের বের করতে পারবো ইজিলি কাটাকাটি করে 0.42 চলে আসে। তো একটি বাড়ির মেইন মিটারে 10 এম্পিয়ার এবং 220 ভোল্ট লেখা আছে। তাহলে এটার মান কত? এটা আছে আই দেওয়া আছে, এটা তোমাকে ভি দেওয়া আছে। তাহলে 100 ভোল্টের কতটি বাতি? এটা কিন্তু খুব ইজিলি করা যায়। দেখো এন সংখ্যক বাতি, পি ওয়াটের এন সংখ্যক বাতি ইকুয়াল কি টোটাল ভোল্ট না, টোটাল ভোল্ট। তাহলে এন সমান কি হবে? পি ড্যাশ ডিভাইড বাই পি। এই পি ড্যাশটা হচ্ছে টোটাল ভোল্ট তুমি কত উৎপন্ন করছো, আর নিচের পি হচ্ছে একটা বাতির ভোল্ট, ঠিক আছে। তাহলে আমাদের পি এর জন্য কি দেওয়া আছে বলো তো? এখানে ওয়াট দেওয়া আছে, এটা না, এটা ভি দেওয়া আছে, এটা আই। তাহলে পি সমান কি আমরা ভিআই জানি, ভিআই ডিভাইড বাই হচ্ছে 100। তাহলে 10 গুণন হচ্ছে 220 ভোল্ট ডিভাইড বাই 100, এটা আলটিমেটলি 22টা আনসার হয়, ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে টোটাল ভোল্টেজকে তুমি যদি বাতির ভোল্টেজ দিয়ে ভাগ করো তাহলে কি তুমি টোটাল বাতির সংখ্যা পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে টোটাল ভোল্টেজ সমান কি ভিআই, আর নিচে কি বাতির ভোল্ট, ইজিলি করা যাবে। আমাদের 21 নম্বর প্রশ্নটা দেখো, একটি হুইস্টন ব্রিজের, তো হুইস্টন ব্রিজের 4টা বাহুতে রোধ দেওয়া আছে। কত রোধ দেওয়া আছে? 5 ওহম দেওয়া আছে, 10 ওহম, 15 এবং 60 ওহম। তো চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করলে ব্রিজের সাম্যাবস্থায় থাকবে? তার মানে আমি বুঝতে পারছি যে ব্রিজটা কি সাম্যাবস্থায় নাই। তো যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে আমরা কি রোধের অনুপাতগুলো সমান হবে, তাই না? দুই প্রান্তের রোধের অনুপাতটা সমান হবে। তাহলে পি বাই কিউ ইকুয়াল কত হয়? আর বাই এস, এটা হইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি, দেখি আমাদের চতুর্থ বাহু মানে কি, এস এর মানটা আমরা আগে বের করবো যে আসলে কত হইতে হবে। চতুর্থ বাহুতে সাম্যাবস্থান থাকতে হলে চতুর্থ বাহুতে আসলে কত থাকতে হবে, ঠিক আছে। তাহলে যদি আমাদের দেওয়া আছে কত, চতুর্থ বাহুতে দেওয়া আছে 60 ওহম, আমরা বের করব আমাদের চতুর্থ বাহুতে আসলে কত হইলে সাম্যাবস্থায় হবে। তাহলে বি বাই কিউ আমরা এখানে 5/10, আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 15 ডিভাইড এস এর মানটাকে বের করে নিব যে এস এর মানটা কত হওয়া উচিত। দেখো এস এর মানটা তোমার চলে আসছে কিন্তু 30। তাহলে এস এর মান 30 হইলে আমরা কি সাম্যাবস্থায় পাবো, বাট আমাদের দেওয়া আছে কত? দেওয়া আছে 60। তাহলে বেশি দেওয়া আছে না কম আছে? বেশি দেওয়া আছে। তাহলে আর লাগবে কত? কম লাগবে না, লাগবে কম, দেওয়া আছে বেশি। তাহলে এটা কি করতে হবে? সমান্তরালে যুক্ত করতে হবে। কি করতে হবে? সমান্তরাল, ঠিক আছে। কি করতে হবে? সমান্তরাল যুক্ত করতে হবে। এবার তোমার কত সমান্তরাল যুক্ত করতে হবে যেন 30 হয়? কোনো একটা রোধ তোমার সমান, এই যে কোনো একটা রোধ আমরা ধরলাম আর ড্যাশ, কি করতে হবে? এই 60-এর সাথে সমান্তরালে যুক্ত করতে হবে। আর ড্যাশ 60 ওহমের সাথে সমান্তরাল যুক্ত করলে যেন ইকুইভ্যালেন্ট যে রোধ এটা সমান কত হয়? 30 হয়। মানে তোমার চতুর্থ বাহুতে কি হইতে হবে? রোধটা 30 ওহম হইতে হবে। তাহলে কি করতে হবে? অন্য একটা রোধ, এখানে বলছে কি মানের রোধ যুক্ত করলে সাম্যাবস্থায় থাকবে, মানে কত মানের রোধ যুক্ত করলে, তার মানে তোমাকে R2 এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখো বের করবো ইজিলি যে 1/60 প্লাস 1/r, আর এর মান বের করতে হবে ডিভাইড বাই কত? 1/30। তো এটা আমরা সবাই জানি এইভাবে করতে হয়। তো এরপরে ক্যালকুলেশন করলে দেখো মানটা চলে আসে, R2 এর মানটা চলে আসে 60। তার 60 ভাগ করলে আমরা জানি কি 30 কখন হবে? দেখো 60/2 করলে 30 হয় না? 60/2। তাহলে এটা কখন হবে? যখন দুইটা সমান রোধ হবে, তখন কি আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না? তাহলে সমান রোধ হইতে হবে। তাহলে দুইটা সমান রোধ ভাগ করলে কিন্তু আলটিমেট তাদের রোধের তুল্যরোধ অর্ধেক হয়। দুইটা সমান রোধকে তুমি সমান্তরালে যুক্ত করলেই তাদের ইকুইভ্যালেন্ট রোধের মানটা কি? তাদের অর্ধেক হয়। তাহলে এখানে দেখো অর্ধেক রোধ হইতে হবে, তার মানে অবশ্যই কি তাদের সমান রোধ ইয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে সমান রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। তাহলে 60 ওহম রোধের 60 ওহম মানের রোধ একটা কি করতে হবে? সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে।
ক ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা আছে এত ভোল্ট, ওয়াট লেখা আছে, পি লেখা আছে আর ভি লেখা আছে। খ বাল্বের গায়ে লেখা আছে এত। বাল্ব দুটিকে তড়িৎ প্রবাহিত করলে সম্ভবত তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে? তাহলে দেখো আমরা নর্মালি পি সমান কি জানি? পি সমান জানি হচ্ছে ভিআই। তাহলে আই সমান কি হবে? পি বাই ভি। তাহলে দুইটার অনুপাত করো, অনুপাত করতে হবে I1/I2, এটা সমান কি হচ্ছে আলটিমেটলি P1/V2 ডিভাইড বাই P1/V2 P2/V2। তাহলে P1/V1 P2/V1, তো এটা অনুপাত করতে হবে। তাহলে এখানে 10/200, এটা কাটাকাটি করলে দেখবা 1/4 চলে আসে। যদি আমরা দেখি, দেখো 10/200 ডিভাইড বাই আবার কত 20/100, কাটাকাটি করলে 1/4 আসে। এরপর দেখো একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট এবং 1000 ওয়াট লেখা আছে, এটির রোধ কত? তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? ভি দেওয়া আছে আর ওয়াট দেওয়া আছে। আমরা পি সমান কি জানি? পি সমান কিন্তু V²/R। দেখো ইজিলি বের করা যাবে না এখন V²/R। তাহলে আর সমান কি হবে? V²/P। V²/P, তাহলে আমরা এখানে বের করি V²/P। পি এর মান কত দেওয়া আছে? পি এর মান দেওয়া হচ্ছে আমাদের 220, সরি এখানে একটু ভুল হয়েছে, তোমার 1000 দেওয়া আছে, এটা 220 ভোল্ট হবে। একশো কাটা গেল, 100 কাটা গেল, ঠিক আছে। আচ্ছা 22 এবার গুণ করতে হবে, এটা গুণ করে দিলে আবার 10 দিয়ে ভাগ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে আলটিমেটলি, ঠিক আছে। এটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারটা 48.4 ওহম। কারণ এটা গুণ করলে 484 হয়, ঠিক আছে। 22 গুণ করলে 484 হয়, ওটাকে 10 দিয়ে ভাগ করলে 48.4 হয়। এক মুখে বিদ্যুৎ প্রবাহের ডিসি কম্পাঙ্ক কত? এটা তো অবশ্যই জানতে হবে। ডিসি কম্পাঙ্ক পর্যায়কাল হচ্ছে ইনফিনিটি, তাহলে এফ সমান কত হবে? 1/t সমান আলটিমেটলি 0, ঠিক আছে। তো ডিসি কারেন্টের যে পর্যায়কাল এটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। তাহলে তোমাকে কি বের করতে হবে? কম্পাঙ্ক মানে কি 1/t, তার মানে কত? 1/∞ মানে কত? 0। স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করলে রোধ কত হবে? আমরা জানি কি রোধ সমানুপাতিক 1/a। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে রোধের মান কি হবে? কমে যাবে। তাহলে বৃদ্ধি করলে রোধ কত হবে? কমে যাবে। অন্তরক পদার্থ কত? দেখো তো এখানে কাজটা কিন্তু অন্তরক পদার্থ কাজ। একটি 60 ওয়াট এর বাতি 5 মিনিট জ্বলালে ব্যয়িত বিদ্যুৎ শক্তি কত? তাহলে ডাব্লিউ সমান আমরা জানি কি পিটি, ঠিক আছে না। তাহলে 5 কি হবে? মিনিট আছে, তাহলে অবশ্যই এটা সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 60 গুণন 3605, তাহলে দেখো 1800 সামথিং এটা উত্তর হয়, 18,000 জুল। এবার তোমার হচ্ছে দেখো 120 ওয়াট এবং 60 ওয়াট বাতিকে 220 ভোল্ট লাইনে লাগানো হলো। পূর্ণ উজ্জ্বলতার জন্য বাতির সাথে কত শ্রেণী সমবায় যুক্ত করে লাগাতে হবে? পূর্ণ উজ্জ্বলতার জন্য বাতির সাথে শ্রেণী সমবায় কত রোধ লাগাতে হবে? তাহলে 220 ভোল্ট এখানে দেওয়া আছে, এখানে কত? 120 ওয়াট। তাহলে পূর্ণ উজ্জ্বলতা কখন হবে? যখন আসলে এই 120 ওয়াটই উৎপন্ন হবে তখন, ঠিক আছে। তাহলে পি সমান আমরা জানি কি V²/R, আর আর এর মান কত? 30 ওহম দেওয়া আছে। 30 I ইকুয়াল কত? 60, তাহলে আই এর মান কত? 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে এটার মান বের করতে হবে 220 ভোল্ট আর। এটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ, দেখো বোঝানোর চেষ্টা করি তোমাদের। তাহলে তোমাদের হচ্ছে প্রথম যে কাজটা হচ্ছে, দেখো পি এর মান V²/R, তাহলে এখান থেকে আর এর মানটা আমি জানি। আর এর মান কি আমার জানা আছে? জানা নেই আমার, কিন্তু রোধের মানই বলছে। তাহলে প্রথম অবস্থায় রোধ আমার বের করতে হবে। প্রথম অবস্থায় রোধ কত? তাহলে দেখো V²/R ইকুয়াল টু পি। তাহলে আর এর মানটা কত হবে? তাহলে পি নিচে চলে আসলাম, তাহলে আর এর মানটা 30 ভোল্ট হলো। এবার আবার আমরা কি জানি? বলতো যে VI 30 ইন্টু আই, আমরা দেখো I ইন্টু আর। এই I ইন্টু আর মানে কি? ভি না? I ইন্টু আর মানে ভি। তাহলে আমাদের I এর মানটাও লাগবে। তাহলে I ইন্টু আই এর মানে ভি, তাহলে আর এর মান তো 30 জানি, ইন্টু আই, তাহলে I এর মান কত হবে? দেখো 2 অ্যাম্পিয়ার। আচ্ছা হলো, এটা গেল। এবার যে বিষয় সেটা হচ্ছে আমাদের পূর্ণ উজ্জ্বলতা কখন হবে? যখন টোটাল ক্ষমতা উৎপন্ন হবে 120 ওয়াট, এটাই উৎপন্ন হবে, এটাই উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে রোধ কত পাইছি? আর পাইছি। তাহলে এখানে টোটাল রোধ কত হচ্ছে? শ্রেণী বলছে, শ্রেণী মানে কি? শ্রেণী মানে কি R1 প্লাস R2 না? R1/2, তাহলে R ইন্টু আই, এটা সমান কত হইতে হবে? টোটাল বিভবের দেখো 220, প্রথমে ছিল 60
ভোল্টের লাইনে যুক্ত করছি। পরবর্তী কী করলাম, 220 ভোল্টের লাইনে যুক্ত করছি। কোথায়? 220 ভোল্টের লাইনে যুক্ত করছি। তাহলে টোটাল রোধ কত হচ্ছে? রোধ ইন্টু আই ইন্টু পি না? তাহলে পরবর্তীতে কত? ভি ভি ইকাল কত? আই আর না? তাহলে এটা আলটিমেটলি, ঠিক আছে। তাহলে ভি এর মান কত? 220 ভোল্ট। তাহলে 30 প্লাস 8 ড্যাশ, এই 8 ড্যাশের মান বের করতে হবে। কত রোধকে তুমি শ্রেণী সবাই যুক্ত করতে হবে, দেন আই দিয়ে ভাগ করে দাও। তাহলে 110, তাহলে তার সাথে 30 বাদ দিলে দেখো 30 বাদ দিলে কত? 80 থাকে। এটাই উত্তর। তো এইভাবে করতে হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম স্টেপে আই এবং ভিটা বের করতে হবে। পরবর্তীতে কি দেখো, পরবর্তীতে 220 ভোল্টের সাথে যুক্ত করলাম। তাহলে আমরা ভি সমান কত হবে? এই ভি সমান হচ্ছে, পরবর্তীতে কি করতে হবে? ভি সমান, এই যে ভি, এই ভি সমান হচ্ছে আই ইন্টু আর এস, ঠিক আছে। আই ইন্টু আর এস, অন্য একটা রোধকে শ্রেণী সবাই যুক্ত করার পর টোটাল বিভব ভি আসবে। তাহলে আর এস মান কত হবে? আর এস মান হবে আর প্লাস আর ড্যাশ। আর এর মানটা তুমি জানছো 30, আর আর ড্যাশের মানটা বের করতে হবে। এইভাবে করতে হবে। দেখো 40 ওয়াট এর একটি হিটার কত সময় যাবত চালালে 96 ক্যালোরি তাপ উৎপন্ন হবে? তাহলে 96 ক্যালোরি তাপ তোমাকে দেওয়া আছে, এটা তুমি চাইলে জুলে কনভার্ট করতে পারো। তাহলে জুলে কনভার্ট করলে কি 4.2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে মানটা পাবা। দেন ডাব্লিউ সমান এটা পাইলা। এবার ইকুয়াল কত? পিটি। পিটি, তাহলে টি এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে টি সমান কত হবে? এটা দিয়ে ভাগ করলে দেখো 400 কাছাকাছি হয় কিন্তু, ঠিক আছে। এটা 96, এটাকে তুমি 100 ধরে, এটাকে 4, তাহলে 400 হচ্ছে, ভাগ করলে 400, তাহলে 400 ভাগ 400 মানে আলটিমেটলি 1 সেকেন্ড। 25 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি শান্ট যুক্ত করলে প্রবাহ মাত্রা 1% হবে? প্রবাহ মাত্রা কত হবে? 1% গ্যালভানের মধ্যে দিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 0.01 এত গুণ 9.91 এত গুণ করতে হবে এটার সাথে, এটার সম্পর্ক, ঠিক আছে। 0.01% বলছেন, 1% মানে কি? 0.01 ইন্টু আই ইন্টু আর ইকুয়াল 0.099 ইন্টু আই আর। এই দুটা সম্পর্ক স্থাপন করে আমাদের আর এর মানটা বের করতে হবে। তাহলে দেখো ক্যালকুলেশন করলে 25/19 এরকম একটা আনসার। তো 25 ইন্টু 0.11 এর 9.9 আছে, কাটাকাটি চলে যাবে। কোনো বৈদ্যুতিক সরবরাহ লাইন 230 ভোল্ট 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সরবরাহ করে, ওই লাইনে সর্বোচ্চ কতগুলো 100 ওয়াটের বাতি জ্বালানো যাবে? তো এটাও সেম, এনপি ইকুয়াল টু ভিআই। তো এটা তোমার টোটাল ভিআই বের করবা, ভিআই বের করে 100 দিয়ে ভাগ করবা, ঠিক আছে। তাহলে 11.5 মানে কি? 11টি হবে উত্তর। যদি তামার তারের আপেক্ষিক রোধ দেওয়া আছে, তাহলে এত মিটার লম্বা রোধের কত হবে? তামার তারের রোধ কত হবে? তো এটা তোমার হচ্ছে টোটালি বের করার ঝামেলা অনেকটা, ঠিক আছে। লম্বা দেওয়া আছে তামার তার, তাহলে আমরা আর সমান এটা কি জানি? আর সমান হচ্ছে রো ইন্টু L1 ডিভাইড বাই এ, এল ডিভাইড বাই এ। তাহলে রো এর মান কত হচ্ছে? তাহলে এখান থেকে হিসাব করে বের করতে হবে, তোমাকে আর এর মান বের করতে হবে। তাহলে রো এর মান দেখো দেওয়া আছে 1.7 ইন্টু 10 ভার্সেস লম্বা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ক্ষেত্রফল বের করে মানটা বের করতে হবে। একটু বড় হবে, জাস্ট আমরা একটু দেখাই দিই কীভাবে করতে হবে এটা। আর সমান কি? রো ইন্টু এল, এল ডিভাইড বাই এ, ঠিক আছে। তো রো এর মান তোমাকে দেওয়া আছে 1.7 ইন্টু 10 ইনভার্স 8 গুণন 1200 মিটার লম্বা, ক্ষেত্রফল কত? 12 মিটার ব্যাসার্ধের ক্ষেত্রফল, তার মানে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে 12 বার এখানে একটা কাটা যাবে, তাহলে এখানে উপরে থাকবে 100, নিচে আর একটা 12 থাকবে, কাটাকাটি করলে 1.7 থেকে একটু কম আসবে, ঠিক আছে। তাহলে 0.16 এর এরকম একটা উত্তর হবে। এই যে সঠিক উত্তরই নাই এখানে, তো সঠিক উত্তরই নেই, 1.7 থেকে একটু বড় আসবে, তার মানে 1.8 সামথিং আসবে। এই যে এখানে দেখো টোটাল মানটা দেওয়া আছে। তো দেখো সমান দৈর্ঘ্যের এবং একই উপাদানের দুটি রোধের মান দেওয়া আছে এত, তাদের ব্যাস দৈর্ঘ্য অনুপাত কত? তো ব্যাস দৈর্ঘ্য অনুপাত, তাহলে আমরা কি জানি দেখো তো, R1/R2 ইকুয়াল টু R2 স্কয়ার R2। এখানে রোধের অনুপাত কি হচ্ছে? ব্যাসার্ধ দ্বয়ের অনুপাতের স্কয়ার ব্যাস, তাই না? তাহলে R1/R2, R2 স্কয়ার ডিভাইড বাই R2, তাহলে R1/R2 কি রুট ওভার R2 ডিভাইড বাই R1, তাহলে এটার অনুপাত 25/7, তার মানে এখানে 7/5 হয়ে যাচ্ছে উত্তর। রুট ওভার R2 ব্যাসার্ধের অনুপাত ইকুয়াল কত হবে? রুট ওভার R2 ডিভাইড বাই R1, তার মানে রুট ওভার 49 ডিভাইড বাই 5, তার মানে কত? 7 আর 5, তাহলে সেটা উত্তর করলে 1.4। দেখো 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হয়, যত গুণ n গুণ লম্বা করা হলে, n গুণ লম্বা করা হলে R2 ইকুয়াল টু কত হবে? n স্কয়ার ইন্টু r, ঠিক আছে। কয় গুণ করছো? 3 গুণ না, তাহলে 9 গুণন 6, 6 নং কত হয়? 54।
20 ওহম রোধের একটি গ্যালভানোমিটার এত ওহম সারযুক্ত করলে মোট তড়িৎ প্রবাহ কতটুকু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। তাহলে n সমান কত 20/200 কতটুকু যাচ্ছে এবং কতটুকু মাপা যায়। তাহলে 20/0.2 100 বলে আবার s সমান কি 1/100 + 1 ইনটু এত n + 1 ঠিক আছে n 1/n + 1 ইনটু 100 তাহলে 1% হবে উত্তর। এবার দেখো 20 ওহম রোধের একটি টানকে এমন ভাবে লম্বা করা হলো যে দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থতা অর্ধেক হয়, তাহলে তারটির কত ওহম হবে। তাহলে এখানে r ড্যাশ = L1/L2, তাহলে আমরা অনুপাত বের করব। আলটিমেটলি কত গুণ প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলা তাই না, এটা দ্বিগুণ গুণন প্রস্থচ্ছেদ অর্ধেক, প্রস্থচ্ছেদ অর্ধেক, প্রস্থচ্ছেদ অর্ধেক, অর্ধেক মানে কি আলটিমেটলি 1/1/2, তাহলে উল্টে গেলে কত থাকে 2 × 2 মানে কত 4, তাহলে 4 গুণ হবে 4 × r, তাহলে প্রথমে ছিল কত 20 ওহম না, তাহলে 4 × r মানে কত 4 × 20, তার মানে কত হবে 80 ওহম। ঠিক আছে, সম্পর্ক এইভাবে বের করবে। দেখো r ড্যাশ এটা সমান লিখবা দৈর্ঘ্য কত গুণ করছে দ্বিগুণ, তাহলে 2 গুণন প্রস্থচ্ছেদ কত করছো অর্ধেক, তাহলে 1/1/2 ইনটু r। ঠিক আছে, তাহলে 4 গুণন কত হলো r হলো, দেন r এর মান কত 20 দেওয়া আছে, তাহলে 4 দুগুণে 8 মানে 80 হয়ে যাবে। একটি মিটার ব্রিজের বাম ফাঁকে এত, তাহলে মিটার ব্রিজের সূত্রটা জানলে তুমি পাবা P/Q = L/100 - L টা হচ্ছে দূরত্ব, কত দূরত্ব আছে 20 মিটার, 20 ওহম 0.2 মিটার। ঠিক আছে, তাহলে P/Q মানে কি 20/Q আলটিমেটলি 20/100 - Q, তাহলে এখান থেকে आंसर বের চলে যাবে। এখানে তোমার 0.4 মিটার দেওয়া আছে, তুমি সেন্টিমিটার বের করবে। ঠিক আছে, সেন্টিমিটারে দিলে তোমার 20 চলে আসবে। দেখো কোনো বাড়িতে আমাদের টোটাল দেখো 18 ওয়াটের দুইটি বাতি, 32 ওয়াটের দুইটা বাতি, 80 ওয়াটের একটি ফ্যান প্রতিদিন 5.5 ঘন্টা দিয়ে চলে, তাহলে এক মাসে কত ইউনিট হয়। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে সবগুলো ক্ষমতা বের করতে হবে। দুইটা বাটির জন্য 18 ওয়াট, তাহলে 18 × 2 যোগ 32 ওয়াটের দুইটা বাতি, তাহলে 32 × 2 যোগ 80 ওয়াটের একটা ফ্যান এত গুণ। এবার এর সাথে কি করতে হবে টোটাল আমরা জানি কি পিটি, কি করতে হবে পিটি, পিটি ডিভাইড বাই 1000 দিয়ে ভাগ, পিটি ডিভাইড বাই 1000 দিয়ে ভাগ। ঠিক আছে না, তাহলে এখান থেকে বের করতে হবে। তাহলে এখান থেকে টোটাল তুমি পিটি পাইলে উপরে টোটাল পাওয়ার পাবা ডিভাইড বাই 1000 দিয়ে ভাগ। পিটি মানে কত কাজ না, কাজকে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট পার আওয়ার এটা পাওয়া যায়। কোন যন্ত্রের সাহায্যে বিভব পতন পদ্ধতিতে বিভব পার্থক্য মাপা যায়। এটা ডি নাম্বার পোটেনশিওমিটারের সাহায্যে তোমার বিভব পতন সাহায্যে বিভব পার্থক্য তড়িৎচালক শক্তি মাপা যাবে। এবার দেখো 5 ওহম রোধের একটি রোধকের মধ্যে দিয়ে প্রতি মিনিটে 720 কুলম্ব চার্জ প্রবাহিত হলে রোধকটির বিভব পার্থক্য কত। তাহলে 500 ওহম রোধ দেওয়া আছে তোমাকে, রোধকের মধ্যে দিয়ে প্রতি মিনিটে 720 কুলম্ব চার্জ, তাহলে আই এর মানটা বের করতে হবে আগে। তাহলে ভি সমান কত আই আর আমরা জানি, তাহলে আই সমান আমরা জানি কি আই সমান জানি Q/T। ঠিক আছে, সবগুলো মানে একসাথে বসালে Q/T চলে আসে, তাহলে 720/60 এখান থেকে গুণ করবা 12, 12 5 12 কত হয় 60 ওহম, 60 ভোল্ট। যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ মাপা যায় সেটা কত, তড়িৎ প্রবাহ মাপা যায় কোনটার সাহায্যে বলো তো, অ্যামিটার সাহায্যে না। একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে এত, রোধ কত হবে। দেখো পাওয়ার দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে রোধ মানে কি ভি সমান আমরা জানি V²/P 400। ঠিক আছে না, ইজিলি করা যাবে কিন্তু 200 গুণন 200 ডিভাইড বাই 100, 2 হলো 2 দুগুণে 4, তার মানে 400। এরপর এটা দেখো 44 নাম্বারটা, 40 নাম্বার কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ তার প্রস্থে কি হবে। নির্দিষ্ট তাপমাত্রায় উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য যদি স্থির থাকে, দৈর্ঘ্য স্থির মানে কোনো পরিবর্তন হলো না, তাহলে পরিবাহকের রোধ তার প্রস্থের ক্ষেত্রফল কি হবে ব্যস্তানুপাতিক, আর সমানুপাতিক 1/a। মিটার ব্রিজের তারের দৈর্ঘ্য কত 1 মিটার, 1 মিটার ব্রিজ মানে তো 1 মিটার, মিটার ব্রিজ মানে 1 মিটার বোঝায়। ঠিক আছে, একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইনে থেকে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করে, হিটারতে 5500 ঘন্টা ব্যবহার করলে কত কিলোওয়াট আওয়ার ব্যয় হবে। তাহলে আমরা জানি কি এখানে ভি দেওয়া আছে আই দেওয়া আছে, তাহলে পিভি বের করো, সরি পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু ভিআই। ঠিক আছে না, আচ্ছা আর ডাব্লিউ সমান কি হবে, ডাব্লিউ সমান হচ্ছে পিটি মানে কি আলটিমেটলি ভিআইটি। তাহলে টোটাল কাজের পরিমাণ কত হবে, এটাকে 1000 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে 220 ভোল্ট গুণন 2, তাহলে পিভি বাই ভিআই পাইলাম, তার সাথে ঘন্টা 5000 ঘন্টা 500 ঘন্টা দেন 1000, এটা দেখো 200 কাটে 10, তাহলে এখানে তোমার 2 দুগুণে এখানে 100 কাটে, তাহলে 44, 220 ভোল্টই থাকে আলটিমেটলি 2 কাটা যাবে।
5 দুগুণে 10, তার সাথে 0 1 যোগ হবে, এটাই 5 দুগুণে 10 হচ্ছে, 10 10 কাটা গেল, তাহলে 220 ভোল্ট 220 কিলোওয়াট পার আওয়ার থাকবে। ঠিক আছে, তাহলে এরকম ব্যাট করতে বলে তুমি কি করবা, পি বের করবা আগে, পিটি, এই পিটি বের করো, পিটিকে 1000 দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করে দিবা, তাহলে পিটি সমান আবার কত, ভিআই, তার সাথে আবার টি যোগ হবে, তারপরে 1000 দিয়ে ভাগ, এভাবে করছে। দেখো সৌর কোষে উৎপাদিত এসি বিদ্যুৎ প্রবাহের কিসের মাধ্যমে ডিসি রূপান্তর করা হয়? তো এটা আমরা সবাই জানি মুখস্থ, রেকটিফায়ারের কাজ কি, রেকটিফায়ার এর কাজই হলো ডিসিতে রূপান্তর করা। ঠিক আছে, অ্যাম্পলিফায়ার কি করে, শব্দকে বিবর্তিত করে, সিগন্যালকে স্বল্প রোধ থেকে উচ্চ রোধে ট্রান্সফার করে কে, ট্রানজিস্টর। এটা মনে রাখবা, অল্প রোধ থেকে উচ্চ রোধে ট্রান্সফার করে কে, ট্রানজিস্টর। আর 0. এত মিটার তারটির আপেক্ষিক রোধ কত, তাহলে রো সমান আর এ ডিভাইড বাই এল, তাহলে আর এর মান দেওয়া আছে, দেখো এত মিটার দীর্ঘ, তার মানে লম্বা দেওয়া আছে, আর মিলিমিটার ব্যাস, মিলিমিটার মানে কি 10⁻³ এখানে ক্ষেত্রফলটা হিসাব করে বের করতে ঝামেলা আছে, এটা তোমার ক্যালকুলেটর ছাড়া সমস্যা, প্রবলেম হবে। ঠিক আছে, সূত্র জানতে হবে, মানগুলো বসাইলে হবে, আর স্কোয়ার, আর জায়গা কত 12 মিলিমিটার, তো এখানে মানগুলো তোমাকে ছোট ছোট আকারে দিবে, জাস্ট তুমি সূত্রগুলো মনে রাখবা, যে রো সমান কত হবে, রো সমান হচ্ছে আর এ ডিভাইড বাই এল, মানগুলো তোমাকে সহজভাবে দিবে যেন তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারো, তখন ক্যালকুলেটর ছিল জন্য এইভাবে দিছে। দেখো 60 ওয়াট বাতি 5 মিনিট জ্বললে বিদ্যুৎ শক্তির পরিমাণ কত, বিদ্যুৎ শক্তি পরিমাণ বলছে, তাই না, এটা ওয়াট দেওয়া, টি দেওয়া, তাহলে পিটি বের করো, ডাব্লিউ বের করো, শক্তির মান জুল দেওয়া আছে, তাহলে পিটি হবে, তাহলে 60 5, তাহলে এখানে তোমার 60 গুণন 5 গুণন 60, তাহলে এখানে 18,000 জুল। এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে। কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্যে দিয়ে অ্যাম্পিয়ার প্রবাহ চলে, সেই পরিবাহকের পরিবাহকে কি বলা হয়, এটা সিমেন্স বলা হয়। ঠিক আছে, এটা সংজ্ঞা ডিরেক্ট, দুইটি কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে এবং তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে পরিবাহিতাকে বলা হয় সিমেন্স বলা হয়। নিচের কোনটি দুইটি তরল বিদ্যুৎ কোষ, তরল বিদ্যুৎ কোষ কোনটা, ড্যানিয়েল কোষ না, এখানে তরল ব্যবহার করা হয়। একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্টের দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করে, আই দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে ভি, ফিলামেন্টের রোধ কত, তাহলে রোধ আর সমান কি জানি, ভি বাই আর না, আই সমান 5 এত, তাহলে আর সমান কি, ভি বাই আই, হ্যাঁ ভি বাই আই, তাহলে 6/5 মানে কি 30/6 মানে 1.2। এটা কিভাবে করবো, দেখো উপরে 60, নিচে 5 গুণন 10, এটা কত হয় 12 হয়, 12কে 10 ভাগ করলে কত 1.2। এবার এখানে দেখো অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকলে আমরা কি জানি, অভ্যন্তরীণ রোধ থাকলে আই সমান হবে তোমার হচ্ছে ই ডিভাইড বাই আর প্লাস, তাই না। এবার বিষয় হচ্ছে তোমার দেওয়া আছে কত, একাধিক রোধ শ্রেণীতে না সমবায়, দেখো প্রতিটি 5 অ্যাম্পিয়ার রোধ এত এত সাজিয়ে প্রান্তগুলো 5 এত যুক্ত করলে প্রবাহ মাত্রা কত, কয়টা রোধ, 5 অ্যাম্পিয়ার অভ্যন্তরীণ রোধ, প্রথম করে সাজিয়ে এদের প্রান্তগুলোকে 25, এন এর মান 2 হবে, দুইটা বলছে, প্রতিটি বিদ্যুৎ কোষের সমবায় সাজিয়ে এদের প্রান্তগুলোকে এত পরিবাহী যুক্ত করে, দুইটা ঠিক আছে, এন এর মান 2, তাহলে এখানে এন ই, যদি সমবায় বলছে, কি সমবায় বলছে দেখো তো, শ্রেণী সমবায় এন ই হবে, আর এখানে এন আর হবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে বসায় 2 গুণন 5 95/2, এখানে ক্যালকুলেশন করলে 1.5। দেখো উপরে থাকে 10 আর নিচে দেখো 95, উপরে থাকে 10, 95 যোগ হচ্ছে 5, তার মানে 100, তাহলে 10 ডিভাইড বাই 100 0.1। তো এটা হচ্ছে উত্তর। তো এইগুলাই হচ্ছে মূলত আমাদের স্থির তড়িতের এবং চলন্ত তড়িতের প্রশ্নগুলো ছিল, আর নাই। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে কোনো টপিকে, সেটা আমাদের প্রবলেম সলভিং গ্রুপে দিতে পারো, সেখানে কিন্তু আমরা সলভ করে দেবো। ঠিক আছে।